সুপ্রিয় দর্শক, শুরু হলো নিটল টাটা এসএটিভি সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, এসএটিভির সাপ্তাহিক আয়োজনে আমাদের আজকের আলোচ্য বিষয় দ্রব্যমূল্যে নাভিশ্বাস। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন এফবিসিসিআইয়ের পরিচালক খন্দকার রুহুল আমিন সিআইপি, আমার সঙ্গে আছেন এফবিসিসিআইয়ের আরেক পরিচালক হাফেজ হারুন এবং এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম ভরসা। এছাড়াও আমার সঙ্গে আলোচনায় যোগ দিবেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই খন্দকার রুহুল আমিন সিআইপি, রুহুল আমিন ভাই আপনার কাছে যেতে চাই। আমরা দ্রব্যমূল্য নিয়ে কথা বলতে চাই, আজ আলোচনা করতে চাই। আপনি জানেন যে বাজেট পাস হলো, একটি বড় 7,95,000 কোটি টাকার বাজেট দেওয়া হলো। সেখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেশ কিছু, বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে একটি টার্গেট দেওয়া হয়েছে যে আমরা 6.5-এর মধ্যে রাখতে চাই মূল্যস্ফীতি। সাধারণ মানুষের নাগালের মধ্যে জিনিসপত্রের দামও রাখতে চায় সরকার। এবং আওয়ামী লীগের নির্বাচনের ইশতেহারে এবারে একটি বড় বিষয় ছিল দ্রব্যমূল্য, যেটি নিয়ন্ত্রণে রাখবে। আপনার কি মনে হয় যে সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী বাজেটে যে অঙ্গীকার, বাজেটে যে প্রস্তাবনা, সব মিলিয়ে দ্রব্যমূল্য এখনও নিয়ন্ত্রণে আসেনি কেন? ধন্যবাদ আপনাকে এবং এসি টেলিভিশনের যে দর্শক যারা আছেন, কলা কৌশলী, সবার প্রতি শ্রদ্ধা। প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি সাধারণ জনগণ ভালো নেই, তার মূল কারণ দ্রব্যমূল্য। কারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আছে সেগুলো সাধারণত আমাদের নিম্ন মধ্যবিত্ত তারাই কিন্তু বেশি ব্যবহার করে, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের 80%ই কিন্তু অ্যাকচুয়ালি নিম্ন এবং মধ্যবিত্ত। অনলি 20% বলবেন তারা ভালো আছে। তো প্রকৃতপক্ষে বাজেটে যে কথাগুলো বলেছে সেটা এখন কত দিনের মধ্যে করবে, মূল্য যে নিয়ন্ত্রণের মধ্যে রাখবে বা মূল্যস্ফীতি কিভাবে লাগাম টানবে, সেরকম সুনির্দিষ্ট কত দিনের মধ্যে লাগাম টানবে, এটা তো আমি কোনো এই পর্যন্ত সেরকম কিছু দেখছি না। আর প্রকৃতপক্ষে এটা ইচ্ছার উপর ডিপেন্ড করে, এবং কিছু কিছু আপনার ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার মাধ্যমে বোঝা যায় যে কার্যকরী হচ্ছে। আমরা অকার্য দেশ, আমরা সবাই বলছি যে শ্রীলঙ্কা, এবং শ্রীলঙ্কা উদাহরণ দেওয়াটাই মানে একটা গালি দেওয়া বা এই ধরনের একটা মনে হতো। বর্তমানে শ্রীলঙ্কার দিকে যদি তাকাই, তারা কিন্তু এদের মুদ্রাস্ফীতি 3-এর চাইতে নিচে চলে আসছে, 3% চাইতে নিচে চলে আসছে। তাহলে এখন যদি বলি যে আমরা শ্রীলঙ্কাকে ফলো করা দরকার, তাদের কাছে শেখা দরকার, তাদের কাছে জানা দরকার কী কারণে তারা কিভাবে মুদ্রাস্ফীতি থেকে তারা নিয়ন্ত্রণে আনলো। প্রকৃতপক্ষে আমাদের বাংলাদেশে এখানে আপনার গত 13 মাস যাবতই কিন্তু মুদ্রাস্ফীতি বাড়ছে, এবং বলছে 9.5%, যেটা সরকার বলছে, প্রকৃতপক্ষে 10-এর উপরে আছে 13 মাস যাবত। তো এখানে আমি মনে করি যে এটা যে কঠোর মনিটরিং যদি না করা হয়, আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কি আপনার যেটা আপনার প্রাকৃতিক যে দুর্যোগের কথা তো আছে, আমি দুর্যোগ বলবো না, ধরেন এখন বন্যা এবং এই অতিবৃষ্টির কারণে আপনার প্রত্যেকটা আপনার সবজির দামই বেড়ে গেছে। আমি কিছু লোকের সাথে কথা বললাম, বলে যেমন আমার হোটেল মালিক, আমার ম্যাক্সিমাম ক্রেতারা দেখি আগে যারা মাংস টাংস খেত তারা এখন সবজি খায়, এবং কালকে বললো ভাই এখন সবজির দাম তো বেড়ে গেছে, আপনারা দাম বাড়িয়েছেন কিনা। আমি ভাই এখনও আমি দাম বাড়াই নাই, তবে এইভাবে চলতে থাকলে আমার বাড়াতে হবে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের যে বাজার মনিটরিং যে একটা থাকবে, কঠোর মনিটরিং, এবং তারা রাউন্ড দ্য ইয়ার 365 দিন তাদের কাজ করতে হবে, সেটা কিন্তু আমরা দেখছি না। এটা বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা উচিত। তাদের 8টা উইংস আছে, এই উইং যদি সঠিকভাবে প্রকৃতপক্ষে কাজ করে এবং তারা মনোযোগ দিয়ে কাজ করে, তাহলে তো কিন্তু কাজ হবে। কিন্তু সেটা কিন্তু হয় না। দেখা যায় যে বিভিন্ন ফেস্টিভ্যাল এবং যখন কোনো প্রবলেম হয় তখন তারা নড়চড়ে বসে এবং তারা মনে হয় যে অনেক দায়িত্ব পালন করছে, কিন্তু প্রকৃতপক্ষে সেইভাবে কাজ হচ্ছে না। তো এই কারণে আমি বলছি, ধরেন আপনার পেঁয়াজের দাম বলেন, আলুর দাম বলেন, যেমন আলুর দামটা এটা তো আমরা ইম্পোর্ট করতে হয় না, এটা সম্পূর্ণ আমাদের বাংলাদেশের যেটা হয়। যেমন মানিকগঞ্জে আমরা বলি দেখে থাকি, এখানে যে প্রচুর আলু হয়, মুন্সিগঞ্জে প্রচুর আলু হয়। তো সেখানে তারা বলছে যে আমাদের সার, সেচ, অন্যান্য খরচ এবং বিশেষ করে শ্রমিকদের দাম বেড়ে গেছে, এই কারণে প্রোডাকশন অফ কস্ট অনেক বেড়ে গেছে। তো সেটা তারাও 25 থেকে 30 টাকার মধ্যে বিক্রি করছে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা 60 টাকা করে কিনছি আলু, কখন 65 টাকা দিয়ে কিনছি। এটা কেন? তারপর পেঁয়াজ আমাদের প্রচুর লাগে, পেঁয়াজ ছাড়া তো আমরা
ঘরে বলেন, হোটেল রেস্টুরেন্টে বলেন, কোনোভাবেই কিন্তু আমরা বাঁচতে পারি না। সেই পেঁয়াজও ধরেন আপনার প্রায় 100 টাকা ছুঁই ছুঁই। তো আর সবজির দাম বলবেন, যেমন কাঁচামরিচ এখন 200 টাকার নিচে পাওয়া যায় না। আপনার বরবটি আমি কিনতে গেলাম, সেটা 80 থেকে 100 টাকা করে কেজি। এইভাবে প্রতিটা ক্ষেত্রে কিন্তু দাম বেড়ে গেছে। এখন আমার কাছে ভয় লাগে কি, কোন সবজির দামই কি কম আছে? না কোনো সবজির দামই আমি দেখি না কোনো কম আছে, সব কিছুই আপনার ঊর্ধ্বগতি। বেগুনটা একটু মোটামুটি, আর ঢেঁড়সটা একটু নাগালের মধ্যে আছে, আর সব কিছুর দাম বেড়ে গেছে। আদার দাম আপনার 20 টাকা প্রতি কেজিতে বেড়েছে, রসুনের দাম বেড়েছে, চাউলের দাম আপনার দেখা যায় যে ঈদের পরে কেন জানি মনে হচ্ছে যে সিন্ডিকেট বলেন, তাতাল বলেন, বা যারা চালের মিল আছে, তাদের সমন্বয়ে প্রতিটা ক্ষেত্রে বস্তা প্রতি 100 টাকা বাড়িয়েছে প্রত্যেকটা। আপনার বিশেষ করে মোটা চালের দামটা বেশি বেড়েছে। তো আমি বলতে চাচ্ছি এটা যে মোটা চাল বলতে যেটা সাধারণ মানুষ, নিম্নবিত্ত যারা আছে, যারা তারা খায়। আমি বলিনি করের বিষয় একটা বোধহয় এসে গেছে। আমি টিভি স্ক্রলে দেখতেছিলাম যে এবার বাজেটে আপনাদের যে চাউল, যারা অটো রাইস মিল, তাদের মধ্যে বোধহয় কোনো গভর্নমেন্ট একটা উৎসে কর ইম্পোজ করেছে। এই মুহূর্তে অ্যাকচুয়ালি এই যে এই ধরনের সিদ্ধান্তে যাওয়াটা কতটুকু আমাদের জন্য সমীচীন হয়েছে, এই ব্যাপারটাও একটা বিষয়। তাই আমি বলছি কি যে বাজার মনিটরিংয়ে কিন্তু কোনো বিকল্প নাই। আর সব জায়গায় দেখবেন যে একটা ফরিয়া আছে। মনিটরিংয়ে কি খুব বেশি সুফল আসে কিনা, তাতে আরো ব্যবসায়ীরা হয়রানি, অবশ্যই সুফল আসবে। সুফল এই কারণে আসবে, সুফলটা এই কারণে আসবে, ধরেন আমি কারণ বাজারের কথাই বলি, শ্যামবাজার এবং আপনার মোহাম্মদপুর কৃষি মার্কেটের কথাই বলি। এখানে আমাদের যে সমস্ত মনিটরিং সেল আছে, তারা দেখা যায় যে হয়তো 9টার দিকে যায়, তারা হয়তো কিছু সময় থেকে সর্বোচ্চ 5টা পর্যন্ত, কিন্তু প্রকৃত পক্ষে এখানে রাত্রেই কিন্তু সব কিছু হয়। যত বাহিরিতে যত আপনার কাঁচামাল আসে ট্রাকের নামে, এখানে কিন্তু অধিক রাত্রে আসে। নামার সাথে সাথে তাদেরকে বিভিন্ন আপনার টোল দিতে হয়, লোকাল টোল। তারপর প্রতি বস্তাতে দেখা যায় ইভেন কিছু কিছু জায়গায় আছে যে ওখানে নামতে হলে পার বস্তা তাকে 50 টাকা এবং 100 টাকা দিতে হবে। তো এইভাবে তো দামটা বেড়ে যায়। ওই যে ফরিয়া যে কথাটা বলে না, তারা চট করে এটা কিনে, কেনার পরে তার কাছে আরেকজন কিনে, আর থার্ড পর্যায়ে পার হওয়ার পরে ফোর্থে যায় আপনার হাত বদল হচ্ছে। হাত বদল কেন হবে? এখানেই তো মনিটরিং লাগে, এখানেই তো আপনার আইন শৃঙ্খলা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় বলেন, এবং অন্য যারা খাদ্য মন্ত্রণালয়, তার সমন্বয়ে তারা যদি সেখানে মনিটরিং করে, এবং ওই যে ভোক্তা অধিকার রাত্রে করতে হবে প্রকৃত ঘটনা কি, তাহলে দেখবেন চট করে দাম আপনার কমে যাবে। খন্দকার রুহুল আমিন, আমি আপনার কাছে আবার আসবো। হাফেজ হারুন, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, খন্দকার রুহুল আমিন বলছিলেন যে সরকারের বিভিন্ন সংস্থা পরিদপ্তর আছে, বাজার ঠিকমতো মনিটরিং করলে হয়তো সেখানে দ্রব্যমূল্য কিছুটাও কমে আসবে। আপনার কি মনে হয় যে মনিটরিং এর মধ্যেই কি আমরা আসলে আমাদের কমাতে পারবো? রুহুল আমিন ভাই যে কথাগুলো বললেন, এটাই সত্যি কথা যে সরকারের আমরা লক্ষ্য করছি অনেকগুলো সংস্থা রয়েছে, কিন্তু তাদের কাজে লাগাতে হবে। আমরা দেখি যে কথাটা উনি বললেন, ওই যে ঈদের সময় আমাদের নিরাপদ খাদ্য একটা সংস্থা আছে, এদের সারা বছর আমরা কোথায় খুঁজে পাই না। রমজান মাস আসলে বিভিন্ন জায়গায় গিয়ে তারা যারা ন্যায্যভাবে আসে তাদেরকে একটু হয়রানি করার চেষ্টা করে, আর যারা প্রকৃতপক্ষে যারা এগুলা অসৎ কাজের সঙ্গে জড়িত তাদের দিকে তারা তেমন একটা লক্ষ্য করে না। তাদের সঙ্গে কী সম্পর্ক রয়েছে আমরা জানি না, কিন্তু এই সংস্থা, সরকারি সংস্থা, সরকারের কোষাগার থেকে তাদের টাকা পয়সা যায়, কিন্তু তারা যে সারা বছর ব্যাপী এই কাজগুলো করে, আজকে সিটি কর্পোরেশনকে কিন্তু কাজে লাগাতে পারে। এই সিটি কর্পোরেশনে কিন্তু অনেকগুলো সুযোগ রয়েছে, যার যার এলাকায় ধরেন কাউন্সিলররা আছে, জনপ্রতিনিধিরা আছে, যে এক ভোক্তা অধিকারকে আমাদের চোখে পড়ে, তারা বিভিন্ন জায়গায় আসলে আমরা এমন হয়ে গেছি, আমরা এদেশের কিছু সংখ্যক লোক আমরা কীভাবে প্রফিট করব আর কি। আজকে মনে করেন দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, এটা শুধু একটা আইটেম না, প্রতিটা আইটেমে আজকে আপনার মনিটরিং কমিটি যারা করছে, কিংবা ভোক্তা অধিকার, FBCCI, দোকান মালিক সমিতি, আমরা সম্মিলিতভাবেও কিন্তু বিভিন্ন মার্কেটে যাচ্ছি, কিন্তু আমরা যখন চলে আসার পর কিন্তু আবার এই চিত্রটা 2-1 দিন এটা কাজ হয়, তারপরে কিন্তু আবার কিছু অসাধু ব্যক্তি যারা আছে তারা এই কার্যক্রম করলে পুনরায় আবার আগের মতোই করে। এখন একটা আমাদের এই দেশে একটা কাঁচা মরিচের জন্য টকশোতে আসতে হয়, ভোক্তা অধিকার বসতে হয়। একটা যখন হঠাৎ করে ডাবের দাম 50 টাকার দাম 100 টাকা 150 টাকা করে ফেলে কিছু লোক, যখন ডেঙ্গুর সিজন আসে, তো এটা কি আর কি, এই দেশে আমরা কিছু লোক আমাদের তো আল্লাহ ব্যবসাকে হালাল করছে, কিন্তু তারা আসলে অনেকে ব্যবসায়ী না। আমি পরশুদিন ভোক্তা অধিকারের একটা প্রোগ্রামে ছিলাম ডিম নিয়ে, তখন ভোক্তা অধিকার ডিজি বললেন যে ডিমের যাদের কালপিট পেয়েছে তাদের কারোর ট্রেড লাইসেন্স নাই,
তাদের ব্যবসা যে আমি করবো, আমার তো ব্যবসায় লেগেছেন, তাহলে সে ব্যবসায়ী না, সে হলো এই ধরনের ব্যক্তিরা, এরা ব্রোকার, দালাল, এদের জন্য কিন্তু এই যে 2% এই ধরনের লোকদের জন্য 98% ব্যবসায়ীদের অনেক বদনাম হয়। এদেরকে সবসময় বলা হয় অসাধু ব্যবসায়ী, সিন্ডিকেট ব্যবসায়ী। আজকে আপনারা এই পর্যন্ত দেখছেন এই দেশে কোন সিন্ডিকেটকে ধরতে পারছে? সরকার তো বিভিন্ন সংস্থা রয়েছে, কারা সিন্ডিকেট? এখানে মুখে এইগুলো বলে এইগুলো ডাইভার্ট করার চেষ্টা করা হয়, কিন্তু প্রকৃত যারা অপরাধী তারা কিন্তু বাইরেই থাকে। আচ্ছা, কিছু হলে সব জায়গার ভিতরে আমাদের ব্যবসায়ীদেরকে আয়ত্ত করার জন্য, কিন্তু আমরা মনে করি অসৎ ব্যক্তিটা সব জায়গায় রয়েছে, শুধু ব্যবসায়ীদের ভিতর না। আমরা চাই, আমাদের এফবিসি সবসময় বলে আমরা সৎ ব্যবসায়ীদের পক্ষে আছি। অসৎ ব্যবসায়ী যারা প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিবে আমরা সরকারের পাশাপাশি আমরা এফবিসি কাজ করব, এটাই হওয়া উচিত। আর দিন শেষে তো আমরা সকলেই ভোক্তা। আজকে আমি পেঁয়াজ কিনলাম 110 টাকা করে। আজকে আরেকটা বিষয়, এখানে আমাদের কিন্তু তথ্যের অনেকগুলো অভাব রয়েছে। আমরা বলি যে আমাদের খাদ্য স্বয়ংসম্পূর্ণ, আমাদের এত পরিমাণ চাউল আছে, আমরা ব্যবহার করার পরও আমরা এক্সপোর্ট করতে পারবো। আসলে কিন্তু এগুলা সত্যি কথা না, এগুলো অনেক মিডিয়াতে চলে আসে। এগুলা আমাদের আলু পর্যাপ্ত পরিমাণ রয়েছে, এসেন্সিয়াল রয়েছে, এতগুলা আপনাকে যতটুকু প্রয়োজন তারপরে এতগুলা রয়েছে আমাদের হওয়ার কথা। কিন্তু ভুল, যখন আলু অ্যাসোসিয়েশনের কোঅ্যাসোসিয়েশন প্রেসিডেন্টকে নিয়ে যখন মিটিং করা হয়, উনি কিন্তু তখন বক্তব্য দেয় যে না, এটা মিথ্যে, এটা ঘাটতি আছে উল্টা। যে এই যে ভুল বুঝাবুঝির জন্যই আমরা মনে করি সকলকে নিয়ে বসে এগুলো সমাধানগুলো করতে হবে। আমরা একে অপরকে দোষারোপ দিচ্ছি। খামারিরা আমরা যে আপনার উৎপাদন পর্যায়ে আমরা বলছি যে এটা আমাদের না, এটা খুচরা পর্যায়ে যারা এই কাজগুলো করে, খুচরা পর্যায়ে বলে সাপ্লাই চেন তাদের ঠিক নাই, তারা মিল গেট থেকে আরেক রকম রেট দেয়। তো এইগুলো কেন হবে? এগুলো সব সংস্থাকে নিয়ে অনেক দেশে আছে, তারপরে সরকার বসে একটা রেট ফিক্সড করে। কিন্তু আমাদের দুদিন পর পর এতগুলা আইটেম, কতটি আইটেম নিয়ে ভোক্তা অধিকার করবে, কত এফবিসিসিআই করবে, কিন্তু আমাদেরও পরিবর্তন হতে হবে। আর যারা এই পরিবর্তনের দিকে না আসবে তাদের বিরুদ্ধে কঠোর দিকে মনিটরিং, কঠোর ব্যবস্থা নিতে হবে। তারা যাতে দু একটি উদাহরণ সৃষ্টি করতে হবে। এই কারণে যারা হঠাৎ করে দ্রব্যমূল্য এইভাবে বাড়িয়ে দেয় কারণ ছাড়াই, কিছুটা কারণ কিছু করতে হয়। এখন যেগুলো ইম্পোর্ট আইটেম যেগুলো রয়েছে ওগুলোর ভিতর ডলারের কারণে এখন ব্যাংক ইন্টারেস্ট, আজকে আমরা চিঠি পেলাম ব্যাংক থেকে 14% দিতে হবে, হ্যাঁ, এগুলো তো বেড়ে যাচ্ছে, এগুলো কিছুটা কারণ। কিন্তু আপনার গিয়ে তারপরে যখন ঈদ আসলে ময় মশলার দামটা একটু বাড়ে, কিন্তু ঈদের পরেও ধারাবাহিকভাবে চলছে, এগুলো দামটা তো তখন আবার কমে যাওয়ার কথা। এই সুযোগটা না হয় তারা ক্রাইসিস দেখে, এই সময় বিক্রিটা অনেক বেশি হয়, প্রয়োজন অনেক, ডিমান্ড অনেক, এই কারণে শর্ট হয়। কিন্তু সারা বছর আপনি বলার পর সারা বছর দামটা তারা বাড়িয়ে রাখছে। আমি আপনার কাছে আবার আসবো আমরা। শফিকুল ইসলাম ভরসা, দর্শক আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে। শফিকুল ইসলাম ভরসা, আমরা যেটি নিয়ে আলোচনা করেছিলাম দ্রব্যমূল্যে যে নাভিশ্বাস, নানা পদক্ষেপ সরকারের বিভিন্ন সংস্থার মনিটরিং, যেটা হাফেজ হারুন বলছিলেন যে সম্মিলিতভাবে সরকারের বিভিন্ন সংস্থা বিভিন্ন কার্যক্রম পদক্ষেপ নেওয়ার পরেও কিন্তু লাগাম টানা যাচ্ছে না। এর পেছনে কারণ কি মনে করেন আপনি? শুধুমাত্র কি ব্যবসায়ীদের কারসাজি, নাকি কোনো বাজার যে ব্যবস্থাপনা সেখানে কোনো ত্রুটি আছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমার দুই বন্ধু, আমরা একসাথে দীর্ঘদিন ধরে আমাদের পথ চলা এফবিসিসিআই, আমি যদিও এবারে বোর্ডে নেই, ওনারা আছেন, ওনাদের দুজনেরই কথা আমি খুব মনোযোগ সহকারে শুনলাম। মোটামুটিভাবে কিন্তু ওনারা অ্যাড্রেস করে ফেলেছেন যে কোন জায়গার কারণে এই আমাদের আজকে বাজার ব্যবস্থাপনা বলেন আর আমাদের ব্যবসায়ীদের কমিটমেন্টের জায়গা। আসলে আমাদের এই জাতীয়তাবোধ চেতনাটাই একটু অভাব আছে। আমরা ক্রাইসিস মোমেন্টেই সবাই চাই মনে করে আমরা একটু বেশি করে বিজনেস করব, এটা মানে হয় উচিত না। আমরা দেখি রমজান মাসে আপনি অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে তারা সাবসিডাইজ করছে, গভর্নমেন্টও সাবসিডাইজ করছে, ওর সঙ্গে সঙ্গে আপনার যারা ব্যবসার সাথে জড়িত তারাও কিন্তু যাতে সুলভে, মানে আমাদের রমজানে যারা আমরা ইবাদত করি, যারা রোজা রাখি, সুলভে যেন জিনিসপত্র পেয়ে আমরা এই রোজাটা ভাঙতে পারি, এই ধরনের চেতনাবোধ এইটা আমাদের মধ্যে একটু অভাব। আর আমাদের ব্যবসায়ীদের মধ্যে ওই যে হাফেজ হারুন সাহেব বললেন যে 2% মানুষের জন্য আমরা বাকি 98% জনগণ সাফার করছি, এই জায়গাটায় গভর্নমেন্টের যে বাজার ব্যবস্থাপনা আসলেই একটা অনেক বড় গ্যাপ আছে। আমি আজকে নিজেই আপনার এখানে আসার আগে আমার বাসার থেকে ফরমায়েশ আসলো যে ঠিক আছে তুমি একটু কাঁচা বাজার কয়েক কিছু করো। আমি যে ভাইজন বলতেছিল বরবটি, আমি আজকে 130 টাকা এইটা কেজি কিনলাম, হোয়ার আমি
কিছুদিন আগে সিলেট থেকে আসার সময় আমি রাস্তার মধ্যে বাজার দেখে আমি কিছু সবজি পারচেস করলাম। আমি ওই সময় বেগুন কিনলাম মাত্র জাস্ট আই থিঙ্ক 7 days ব্যাক, মাত্র 30 টাকা। বরবটি কিনেছিলাম 60 টাকা। আর আজকে আমি ঢাকায় এই গুলশানেই 130 টাকা ধরে কিনলাম। টমেটোর দাম জিজ্ঞাসা করলাম, বললো 180 টাকা। এই যে তারপরে যে আলু তো আমাদের দেশেই হয়। হ্যাঁ, ওই যে উনি যে শর্টফলের কথা বললো, আগে তো এটা ছিল না। আগে বলা হয়তো আমাদের দেশে আলু সারপ্লাস, আমরা আলু ডিসপোজ করতে পারি না মানে অল ওভার দ্য ইয়ার। আমাদের বোধহয় মানে 15 লক্ষ টন না 20 লক্ষ টনের মতো সারপ্লাস। হঠাৎ করে 2 বছরে এই কারসাজিটা কেন হচ্ছে? এই যে জায়গাটায় আমাদের সকলকে নিয়ে একটা অ্যাড্রেস করে আমাদের যে মনিটরিং ব্যবস্থা, আবার গতকালকে একটা ইন্টারভিউয়ে দেখলাম বা কনফারেন্সে দেখলাম ভোক্তা অধিকারের মাননীয় ডিজি মহোদয় বলতেছেন যে ডিমের বাজারে কিভাবে কারসাজি, 3টা স্তরে গিয়ে ডিমের এই দামটা। আচ্ছা, যদি আমরা এতদিন ধরেই তো এই ভোক্তা অধিকারের অ্যাক্টিভিটিসটা আছে এবং তাদের ম্যাজিস্ট্রেসি সহ সব কিছুই আছে, কেন তাহলে আপনারা এই যে 3টা স্তরেতে দাম বাড়ালো, এইটা আপনি কেন সমন্বয় করতে পারলেন না? এটা তো এই দীর্ঘদিন অবস্থাটা তো প্রায় 2 বছর ধরেই কিন্তু আমরা জনগণরা সাফার করছি আজকে দ্রব্যমূল্যর এই যে দামের যে অসহনীয় একটা জায়গায়। আমরা কিন্তু সবাই কম বেশি এখানে এখন ছোট বড়র কথা না, নিম্নবিত্ত মানুষদের তো অবস্থা কেরোসিন, যারা একেবারে ধরেন 20,000 15,000 স্যালারি পাচ্ছে, তারা তো একই অবস্থা। আমরা যারা ব্যবসাও করি, আমরা যে আগে আমার যদি বাজেট থাকে যে আমি বাজারে 2,000 টাকা বাজার করতাম, এখন আমাকে বাজারে গিয়ে খরচ করতে হচ্ছে 4 থেকে 5,000 টাকা। যে এই যে সিচুয়েশনটা, এটা তো সবার বেলায় কিন্তু আমরা কম বেশি সবাই কিন্তু এফেক্টেড হয়ে গেছি এই জায়গাটায়। এই যে আর এই বর্তমান সরকার এখন যখন ক্ষমতায় আসছেন, ওনাদের কিন্তু এজেন্ডাও ছিল যে দ্রব্যমূল্য লাগাম আমরা তুলে ধরবো, মানে টেনে ধরবো। ওয়ারএজ এই বাজেটেও বারবার কথা আছে, মাননীয় প্রধানমন্ত্রীও এই লাস্ট ক্যাবিনেট মিটিংও বলতেছিলেন যে আপনার দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে কীভাবে আনা যায়। কিন্তু কার্যত আমরা দেখছি গভর্নমেন্টের কোনো ইনিশিয়েটিভটাই খুব এফেক্টিভ জায়গায় যাচ্ছে না। ঘুরে ফিরেই দেখা যাচ্ছে জিনিসপত্রের দাম কিন্তু বেড়েছে। এর পেছনে আসলে একটা সিন্ডিকেটেরও কারসাজি আছে। জি, শফিকুল ইসলাম ভরসা, আমরা একটু শুনে আসি যে গভর্নমেন্টের বিভিন্ন পদক্ষেপ হওয়ার পরেও কেন এটার প্রভাব পড়ছে না বদিউর রহমানের কাছে, যেহেতু তিনি একটি বড় দায়িত্ব পালন করেছেন এক সময়, কেন বাজারে প্রভাব পড়ছে না সরকারি পদক্ষেপে? ধন্যবাদ। দায়িত্ব পালন করেছি তো টাকা সংগ্রহের জন্য। সেই সময় তো ব্যবসায়ীরা আমার উপর অসন্তুষ্ট হতেন যে খালি টাকা চাচ্ছে। হ্যাঁ, আর এখন যখন দাম বাড়ায় তখন তো বোধহয় সবাই অসন্তুষ্ট হয় না। উনি একটা মূল্যবান কথা বললেন, সবচেয়ে বড় মূল্যবান কথা, যে আমাদের জাতীয়তাবোধ এবং আমাদের যে নিজস্ব দেশাত্মবোধ, দেশপ্রেম, এটার ঘাটতিটা এসব ব্যাপারে বড় করে দেখা দেয়। নৈতিক অবক্ষয় যে সাংঘাতিক রকমের। এটার সাথে আমি যোগ করব আমাদের যে নৈতিক অবক্ষয় বলছেন, ধর্মীয় অনুশাসন, যে লাভ কতটুক করবে। আল্লাহ কোরআন শরীফ যে লাভকে উনি জায়েজ করেছেন, ব্যবসাকে হালাল করেছে, সুদকে নাজায়েজ করেছে, সেগুলো তো এইখানে বোধহয় কারোর লাগাম নাই, এবং লাগাম না থাকার একটা কারণও আছে। আমি এগুলো একটু গভীরভাবে চিন্তা করি সবসময়, ঘুমানোর আগে মিনিট 5 করে দেখা যায় আল্লাহ কোরআন শরীফের মধ্যে সবগুলো বলে রাখছেন। এবং এই যে সম্পদের জন্য মহচ্ছন্ন থাকা, এটা সূরা তাকাসুরের প্রথম আয়াতেই বলেছে, আলহাকুমু তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা মানুষ তোমাদেরকে মহচ্ছন্ন রাখে। পরে বলছে কতক্ষণ, হাত্তা আজুরুতুল মাকাবের, কবরে না যাওয়া পর্যন্ত এটা থাকবে। কিন্তু পরে বলতেছে যে এটা ঠিক নয়, এটা যতই বলুক। তো এটা সৃষ্টিরও একটা রহস্য। আর মানুষের সবচেয়ে বড় জিনিস হইল, আমি সবসময় একটা জিনিস বলি, লাভ পর্যন্ত ভালো, লাভ হতেই পারে, খরচ সজ্জায় কিছু লাভ করবে, কিন্তু একার যোগ করে যখন লোভ হয় তখন আর সামাল দেয়া যায় না। তো আমরা লাভের চাইতে যারা যে ক্ষেত্রে আছি সবটাতেই, সেটা শুধু ব্যবসার ক্ষেত্রে না,
এই যে চাকরি বাকরির ক্ষেত্রেও দেখেন যেসব ঘটতেছে, এখন তো বাজার দ্রব্য মূল্যের চাইতে অন্যদিকে চলে গেছে, লোভের একটি আবহ ছড়িয়ে দেওয়া হয়েছে সব জায়গায়। অন্যরকম আবহাওয়া সবার, যে ওই বেনজির ধরা পড়তেছে, মতিউর, ফয়সল, এমনি এমনি এগুলো এনবিআর এর কর্মকর্তাদের নাম আসছে হ্যাঁ, কেন বেশি? সবগুলো নতুন নতুন নাম যোগ হচ্ছে। তো এটা আমি লক্ষ্য করি যে এগুলো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ইকোনমিক্সের যে বেসিক রুল, সেটা সবসময় এখানে কাজ করছে না। সাপ্লাই যথেষ্ট থাকা সত্ত্বেও, ডিমান্ড তুলনামূলকভাবে কম থাকা সত্ত্বেও কিন্তু দাম বাড়তেছে। ওই যে মাঝখান দিয়ে স্টেগারিং স্তর বিভিন্ন লেভেল হয়েছে। এবার সর্বোচ্চ ডিম কিনলাম 30টা 400 টাকায়, এই কয়েকদিন আগে আবার কমছে, এখন 360 টাকা আসছে বোধহয় 30টা। তো 13 টাকার উপরে একটা পড়ে গেছে ধরতে গেলে, কেমন? আজকেও তাই, তো- আজকেও 13 টাকার কাছাকাছি। ও আজকেও 13 টাকা কত হইলো? তো আমি কালকে 1 নম্বরে বেরিয়ে হঠাৎ ভীষণ খিদা পাইলো, তো ঢুকলাম যে একটু কিছু খাই। তো সিঙ্গারা তো সস্তা এখন, যে সাধারণ দোকানগুলোতে সিঙ্গারাটা সস্তা, 10 টাকা করে নেয়। কিন্তু আরেকটু স্পেশাল দোকানে একদিন ঢুকে দেখি যে একটা সিঙ্গারার দামই 30 টাকা, টুমায় 28 সাইজ, ওটা শিয়া মসজিদের আশেপাশে, ওই যে একটু মাংস পিসা থাকে। একটা গরিব মানুষ, পোশাক টোশাকে বোঝা হইলো যে দুটা বাচ্চা নিয়ে আসতেছে, ও ওখানে ঢুকলো, বাচ্চারা সব সিঙ্গারা খাবে। আমি নিজকে কন্ট্রোল করতে পারি না। ওরে যখন ওর ড্রেসটা দেখেই দোকানি বুঝে ফেলছে, যে বিক্রেতা বলে যে একটা সিঙ্গারা কিন্তু 30 টাকা। বাচ্চা দুটো বসছিল মাত্র চেয়ারে, এ দুই হাতে দুইটাকে টেনে উঠাই চলে আসছে। আমি বললাম যে বাবা বসা, টাকা আমি দেবো। আমি দূরাই বললাম, মা আপনি বসেন, দুইটা বাচ্চা আসছে, সম্ভবত স্কুল থেকে আসতেছে, যে আমি টাকা দেবো, আপনি বাচ্চাগুলো একটু খেয়ে যাক, ওরা বসছে। ওই মহিলা তো বলে যে একদিন আপনার এই 30 টাকা সিঙ্গারা খেয়ে আমার চলবে না। বাচ্চা দুইটা টেনে উঠাই নিয়ে চলে গেল। এই একটা যে বড় শো, সে সময় আমার শুধু চোখের পানি ভরা বাকি ছিল। কিন্তু তার সেলফ রেসপেক্ট, যে একদিন 30 টাকা সিঙ্গারা আপনি খাওয়ালে তো চলবে না। তো এই যে যেটা আপনার ব্যবসায়ীদেরকে দোষ দেওয়ার কথা যেটা বলে, দোষকে কেউ দেয় নাকি, নিজেরা দোষ টেনে আনে, তারাই তো এটা করতেছে। কারণ আমি তো মুরগি না, আন্ডা তো আমি পারতেছি না, আমি বাজার থেকে কিনি, আরেকজনেও কিনে, তাহলে বিক্রি করে কারা? তারা। কয়েকটা বড় যারা সাপ্লাইয়ার, যে ফার্মটা মাসে বলে যে তারা এগুলো করে, তো তারা কারা? তারাও তো ব্যবসায়ী, যেই করুক। আলুর কথা যেটা বললেন, একসময় আলু শুধু সারপ্লাস না, আলু পচে যেত, বলতো যে আলু পচে যাচ্ছে। তো এখন পচে না, কিন্তু বেশি হচ্ছে। বাজার মনিটরিংয়ের যে কথা আছে, সেটা হইল মানুষের চরিত্র ট্রেনিং দিয়ে মনিটর করে বদলানো যাবে না। বাদশাহ হারুনুর রশিদ সবচেয়ে সফল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, এবং তিনি বলতেন যে প্রশিক্ষণ সব কিছুকে মোল্ড করে দিতে পারে। কিন্তু তার উজির বলল পারে না, বলে যে পারে, আমি দেখাই দেব। তিনি বিড়ালকে ট্রেনিং দেওয়া শুরু করলেন, যে বিড়ালের হাতে, তার রাজ পরিষদের মধ্যে বিড়াল মোমবাতি ধরে বসে থাকবে, নড়বে না। এত প্রশিক্ষিত করলো যে ঠিকই পৃথিবীর সমস্ত বড় বড় রাজা বাদশাহ দাওয়াত দিল, দেখে যে বাদশাহ হারুনের দরবারে বিড়াল মোমবাতি ধরে এরকম আলো ধরে বসে থাকে। কিন্তু উজির যে বলছে খাসলত বদলাবে না, যার যে স্বভাব অরিজিনালিটি আছে, দ্যাট উইল নেভার চেঞ্জ, ওইটার প্রমাণ করার জন্য উজির কয়েক বস্তায় ওই ইঁদুর আশেপাশে রাখছে। যখন দেখে যে নড়ে না, রইল, আস্তে কয়েকটা ইঁদুর ছেড়ে দিল। এখন বিড়ালের সামনে দিয়ে ইঁদুর দূরাচ্ছে, আবার কিছু ছেড়ে দিল পর্দার আড়াল থেকে, আবার ছাড়লো। এত ইঁদুর যখন দূরাদূরি শুরু করছো, তখন বিড়ালের খাসলত তো আছে, ইঁদুর ধরবে। কিসের বাতি, কিসের ট্রেনিং, সব ফেলাই দিয়ে ইঁদুর ধরাতে ব্যস্ত হয়ে গেল, অন্ধকার হয়ে গেল পরিষদ। তো আপনার মানুষের খাসলত যদি না বদলায়, এবং এই খাসলত বদলার জন্য পারিবারিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা এবং নিজের বিবেকের অনুশাসন, এটা না হইলে আপনি পারবেন না। এক, সেজন্য এগুলো ঘুরতে থাকবে। দুই হইল, এটা কেউ ভাবে না, নান, যে যত কোটি টাকার মালিক হোক, যে তার ভোগের মূল বিষয় কয়টা? 3টা। একটা বায়োলজিক্যাল নিড, দৈহিক ভোগ যেটা, কিন্তু সেটা বয়সের কারণে একসময় শেষ হয়ে যায়, লিমিটেড। কিন্তু 2টা ভোগ তার থাকতেই থাকে। একটা হলো খাওয়া, ক্ষুধা,
এটা কোনো দিন বন্ধ হবে না। আজরাইলের সাথে মহব্বত হওয়ার আগ পর্যন্ত আর খিদা থাকবে। আর একটা হলো, যেহেতু সভ্য হয়েছে এখন আদিম মানুষ থেকে কাপড় চোপড় একটা কিছু হলেও পরা, কিন্তু এখানে কেউ হিসাব করে না যে একটা মানুষ কত খেতে পারে, খাওয়াটা কত খেতে পারবে। আমার দাদা পণ্ডিত মানুষ ছিলেন, উনি বলতেছে পৃথিবীতে একটা জিনিস দিয়ে মানুষকে হয়তো আর লাগবে না বলানো যেতে পারে যাবে, সেটা হইলো খাওয়া। তার পছন্দের খাবার তাকে দিতেই থাকো দিতেই থাকো দিতে থাকো, এক পর্যায়ে বলবে যে আর পারবো না, কারণ পেট সীমিত। পরা যেটা এখন ওই যে কি ইমেলদা মার্কোস না কার এত জুতা জুতা ছিল, জি। এত আপনি কত পরবেন? সারাদিন কি আর কাজ নাই? খালি জুতা বদলাবেন, প্যান্ট বদলাবেন, শাড়ি বদলাবেন, হ্যাঁ শার্ট বদলাবেন, কাহাতক কত লাগে? তাইলে এই দুইটা খাওয়া এবং পরা ছাড়া আর কিছু তার নাই। এটাও ভাবে না, সেটার কোনো এক সুলেমান নবীর বেলায়ও ঘটছে, আলেকজান্ডার দ্য গ্রেটের বেলায়ও ঘটছে। আলেকজান্ডার দ্য গ্রেট তার সভাসদকে 3টা ওসিয়ত করছিলেন মৃত্যুর আগে। অল্প বয়সে তো, খ্রিস্টপূর্ব সেই 2500 বছর আগে, 33 বছর বয়সে সারা পৃথিবী জয় করে ফেলল। কিন্তু ওসিয়ত 3টা বিদঘুটে। 1 নম্বর ওসিয়ত করলো যে আমার মরদেহ ডাক্তাররা খাটিয়ে টানবে, মারা যাওয়ার পরে তার খাটিয়া বহন করবে ডাক্তাররা। 2 নম্বর বললো যে খাটিয়া নিয়ে লাশ নেওয়ার সময় তোমরা আমার 2 হাত 2 পাশে খোলা রাখে দেবে। আরেকটা বললো যত ধন সম্পদ সারা পৃথিবীর থেকে লুটপাট করে দখল করে আনলাম সবগুলো সিটাই দিয়ে দিবে। তো তার সামনে তো জেনারেলরা যত সিনিয়র ভয় কথা বলতো না, তো সিনিয়র মোস্ট একজন বললো যে মহামান্য আপনার সমস্ত 3টেই আমরা পালন করব, কিন্তু এরকম 3টা বিদঘুটে ওসিয়তের কারণটা কি? তখন রিয়েলাইজেশন আসছে, আলেকজান্ডার বলে যে প্রথমটা হইলো ডাক্তাররা কেন কাটিয়ে টানবে, যে ডাক্তাররা সবসময় বুঝে যে তারা অনেক কিছু পারে, অনেক কিছু পারে, কিন্তু তারা জানুক তারা মৃত্যু রোধ করতে পারে না, আমার লাশ টানবে তারা, মৃত্যুর থেকে রেহাই নেই। তো এই মৃত্যুর থেকে রেহাই যদি সবার অনুভূতি হয় তাহলে তো এরকম কিছু করবে না। কিন্তু ওই যে মোহাচ্ছন্ন থাকবে কবরে যাওয়ার আগ পর্যন্ত। আর দ্বিতীয়টা তো স্বাভাবিকভাবেই যে কোনো কাজে আসে নাই, আমি তো খালি হাতে চলে যাচ্ছি, অত হাত খালি থাকুক। তার তৃতীয়টা এই যে মণিমুক্ত আমার কি কাজে লাগলো, এই ফিলিংগুলো যদি একবার থাকতো জি, তাহলে কন্ট্রোল হতো। বদিউর রহমান, আমরা একটা বিরতি নিব, বিরতির পরে আবার আসবো। দর্শক, নিটল টাটা এসটিভি সংলাপে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভির রাতের আয়োজন, সাপ্তাহিক আয়োজন নিটল টাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। খন্দকার রুহুল আমিন সিআইপি, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম দ্রব্যমূল্য নিয়ে, মূল্যস্ফীতি নিয়ে, অর্থনীতির সার্বিক অবস্থা নিয়ে কথা বলছিলেন আমাদের সঙ্গে বদিউর রহমান। আপনি কি মনে করেন যে এই অবস্থার পেছনে আমরা যে দুর্নীতির খবর দেখছি, যে অনিয়মের কথা বলছি, আপনি আমাদের শফিকুল ইসলাম ভরসা বলেছেন সিন্ডিকেটের কথা, সবই কি এই বিশেষ করে অল্প সময়ে বেশি টাকা বানানোর একটি যন্ত্র তৈরির জন্যই কি এই নাবিশ্বাস কিনা? হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনার কথাতে সব কিছু বেরিয়ে আসছে। প্রকৃতপক্ষে সরকার অ্যাকচুয়ালি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে চায় কিনা, এবং সরকার কিছু কিছু ব্যবসায়ীদের কাছে তার যে যোগ্যতা, তার যে শক্তি সে প্রয়োগ করতে পারে কিনা। আমরা শুনি এটা, যেহেতু ব্যবসার সাথে জড়িত আছি এবং ডাইরেক্ট জনগণের সাথে জড়িত, দেখা গেছে যে এরকম যে এলসি খুলতে যেয়ে আমরা সবাই খুলতে পারি না, ওখানে 4 থেকে 5 জন তারা এলসি খুলতে পারে, এসেনশিয়াল গুডস প্রোডাক্ট। এবং এমনও দেখা যায় যে ওই প্রোডাক্টটা আসছে সমুদ্রে নোঙর করে রেখেছে, এবং বাজারে যে যখন শর্টেজ থাকলেই তো জিনিসপত্রের দামটা বেড়ে যায়। যখন শর্টেজ হয় তখন ওই জাহাজ থেকে খালাস করা হয়, এবং তখন তো রেটটা বেড়ে যায়, দ্রব্যমূল্যের দাম বাড়া থাকে, ঠিক ওই সময়টা তারা দিয়ে তাদের বাড়তি টাকাটা পকেটে নিয়ে নেয়। তো এটা কি মনে করেন যে সরকার জানে না? এই যে বুদ্ধিটা আছে, বুদ্ধিটা তারা জানে না? অবশ্যই জানে। এই জন্য আমি বলছি যে ইচ্ছা থাকতে হবে। যদি ইচ্ছা থাকে তাহলে সব কিছু করা যায়। এই যে এখন ইচ্ছা হয়েছে আপনার বেনজির সহ সবাইকে যেভাবে ধরছে, হয়তো বলা যায়, অনেকে বলে থাকেন যে আপনার অনুসন্ধান টিম, প্রশাসন, গোয়েন্দা কেউ কিছু করতে পারে না এই
রাজস্ব বোর্ডের কর্মকর্তাকে, কিন্তু একটা ছাগল করে দেখালো, একটা ছাগল করে দেখালো। তো এরকম অনেক কিছুই আছে। এবং আমাদের বর্তমান সরকারের অ্যাকচুয়ালি ইলেকশন ম্যানিফেস্টোতে ছিল দুর্নীতি দমন সহনীয় পর্যায়ে করার জন্য। এখন যেটা দেখছি যে দুর্নীতিতে কি পরিমাণে বেড়ে গেছে এবং কত টাকা হতে পারে। এখন তো বিভিন্ন জায়গায় যে পোস্ট দেখছি আমরা বিভিন্নভাবে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই বলছে, এবং বিশেষ করে ইউরোপ এবং আমেরিকা থেকে করে ইয়াং ছেলে মেয়েরা যারা হায়ার স্টাডি করছে তারা বলছে যে কে বলে বাংলাদেশ গরিব, বাংলাদেশ তো অবশ্যই ধনী দেশ, আর না হলে একজন এত টাকা কামায় কিভাবে, একটা গরুর দাম এত টাকা কিভাবে হয়, খাসির দাম এত টাকা কিভাবে হয়, এই দেশ আপনার সুইস ব্যাংকে এত টাকা কেন থাকে, কেন তারা এগুলো এত দামে এগুলো দিতে পারছে, নিশ্চয়ই বাংলাদেশ অনেক ধনী এই কারণে পারছে, এই কথাটা চলে আসে। তো এই কারণে আমরা বলতে চাচ্ছি যে সুশাসন অ্যাকচুয়ালি খুবই প্রয়োজন। সুশাসন যদি আপনি আনেন তা সেখানে প্রত্যেকটা জিনিসই আপনার নাগালের মধ্যে চলে আসবে। প্রকৃতপক্ষে আমাদের জনগণের দিকে অবশ্যই তাকাতে হবে। তাকাতে হলে এসেনশিয়াল গুডস যেটা, সেটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। এটা কিভাবে রাখবেন? এটা একটা আপনার একটা সাপ্লাই চেইন দরকার আছে। যেমন কোভিড কারণে সমস্ত পৃথিবী যখন মুখ থুবড়ে পড়ে গেছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবার মধ্যে একটা বিরাট সচেতনতা ছিল এবং তারা দায়িত্ব সুন্দরভাবে পালন করেছে। এবং তখন দেখেন সাপ্লাই চেইন খুব ভালো ছিল, দুর্নীতি ছিল না। যে পুলিশদের নিয়ে এত সমালোচনা, সেই পুলিশরা খুব ভালো দায়িত্ব পালন করেছে এবং যে বেনজির সৃষ্টি হয়েছে, সে বিদেশে যে আপনার গোল্ড মেডেল পেয়েছে, বাহিরে গেলে ভালো থাকে, সৎ থাকে এবং তাদের যোগ্যতা প্রকাশ করতে পারে, আর নিজের দেশে আসলে তার নিজের আখের গুছায়। তো এটা কি পরিবেশের জন্য? এটা কি আমরাই দায়ী এই কারণে? এইটা নিয়ে আমাদের দেখা দরকার। আমরা তো খুবই গর্ব করে বলি যে বাংলাদেশ এইভাবে ডেভেলপ হচ্ছে, মেগা প্রজেক্ট হচ্ছে। এখন তো মনে হয় যে মেগা প্রজেক্টের কারণেই অনেকেই এই দুর্নীতির সুযোগটা পেয়েছে। এই দুর্নীতিটা যদি লাগাম টেনে না ধরা হয়, তাহলে তো আমাদের এই মুদ্রাস্ফীতি যে কথাটা আপনার প্রথমে যে চ্যালেঞ্জ ছিল বা যেটা স্লোগান ছিল, যেটা দ্রব্যমূল্য কিভাবে আপনার নিয়ন্ত্রণে আনবেন? আমাদের যে নিজস্ব টাকা যদি আপনার পাচার হয়ে যায়, তাহলে কিভাবে নিয়ন্ত্রণ আনবেন? আপনারা আমাদের বাংলাদেশ ব্যাংকের ভোল্টের থেকে যদি স্বর্ণ চুরি হয়ে যায়, কিভাবে করবেন? বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চলে যায়, তাহলে যারা রেমিটেন্স পাঠাবে তাদের কি আপনার বিশ্বস্ততা থাকবে, তাদের কিভাবে নির্ভরশীলতা থাকবে? আমাদের এখানে তফসিলি ব্যাংকের কি অবস্থা? তো এই নানান দিকে দেখা যায় যে আমাদের মধ্যম যারা স্মল এবং মিডিয়াম এন্টারপ্রেনার আমরা যারা আছি, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা, আমার চাহিদা মাফিক ইভেন রানিং ক্যাপিটালের জন্য আমরা টাকা পাচ্ছি না। ব্যাংকে যাচ্ছে বলে টাকা নাই। তাহলে আমাদের মতো যারা, আমরা যদি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ঠিক মতো না চালাতে পারি, কেননা প্রতি বছর আপনার ছেলেমেয়েরা পড়াশোনা বের হয়ে পড়াশোনা শেষ করে দেখা যায় 20 থেকে 25,000 ছেলেমেয়েরা তারা কর্মসংস্থানে বেরোচ্ছে। সরকারিভাবে 1% দিতে পারে কিনা সন্দেহ, বাট বাদবাকি সব কিন্তু আমাদের প্রাইভেট সেক্টর আমরা করছি। প্রাইভেট সেক্টর কারা করছে? এই ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা আমরা করছি। কিন্তু আমাদের সেইভাবে দায়িত্ব পালন বা সেইভাবে সুযোগ দেওয়া হয় না। আপনার স্মল এবং মিডিয়ামে আপনার যে সমস্ত লোন দেওয়া হয়েছে তার রিকভারি প্রায় 95%, কিন্তু সেখানে আমরা পাচ্ছি না। তো এই কারণে আমরা যদি সুশাসন না থাকে, তো সেখানে দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা, দুর্নীতি কোনোটাই কিন্তু কন্ট্রোল করা যাবে না। আমি মনে করি যে সুদূর প্রসারী চিন্তা করে এবং এটা সমন্বয়ে, শুধু এককভাবে নয়, এখানে সমন্বয়ে, এখানে সরকার, ব্যবসায়ী, বিরোধী দল সম্মিলিতভাবে বসে সিদ্ধান্ত নিয়ে যদি দায়িত্ব পালন করা যায়, তাহলে আমি মনে করি যে কিছুটা কাজ হবে, যেটা শ্রীলঙ্কা করেছে। তো সেটা করে আমাদের খন্দকার রুহুল আমিন, আমি আপনার কাছে আবার আসবো। হাফেজ হারুন, যেটি খন্দকার রুহুল আমিন বলছিলেন যে কেন দ্রব্যমূল্যের লাগাম টানা যাচ্ছে না, যে আর্থিক খাতের যে অনিয়ম, দুর্বলতা, বিশেষ করে দুর্নীতি, অনিয়ম, সেটার আসলে প্রভাব কতটুকু যে মূল্যস্ফীতি, সে কারণেই কি দুর্নীতি দমন করার মতো আমাদের কোনো কন্ট্রোল নাই, শুধু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। আজকে আমি যে কথাটা আবারও বলছি যে আমাদের তথ্য যে ঘাটতি রয়েছে, আমাদের মনে করেন বলা হচ্ছে চিনির দাম এত কেন, পাশের দেশে চিনির দাম
38 টাকা, হোলসেল খুচরো 40 টাকা। আমাদের সেদিন আমি একটা প্রোগ্রামে ছিলাম, বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি বললেন বাংলাদেশে চিনিতে পার কেজিতে ট্যাক্স দিতে হয় 46 টাকা। তাহলে বাংলাদেশে 140 টাকা 50 চিনির দামটা থাকবে না কেন? আর যদি আমরা যে এক্সাম্পলগুলো দেখাচ্ছি, আসলে মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, কিন্তু আমার মনে হয় যে সব কিছুর পিছনে আজকে যদি আমরা চীনের যে মিলগুলো যে বন্ধ আছে এগুলো যদি চালু করা যেত, এই যে আজকে দুর্নীতিবাজদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা যদি রিকভার করে আবার যদি সুন্দরভাবে সরকারিভাবে হোক বেসরকারিভাবে এগুলোকে আবার দাঁড় করানো যায়, আমার মনে হয় এই সমস্যাগুলো থাকার কথা না। কিন্তু আজকে ব্যবসায়ীরা যে অনেক জায়গায় তারা কিছু তো অসাধু আছেই, আর যারা সৎভাবে ব্যবসা করছে তারা বিভিন্ন কারণে দ্রব্যমূল্য বাড়ে। আজকে চাঁদাবাজি বলেন, আজকে দুদিন আগে গতকালই তো পত্রিকায় দেখলাম শেরপুর না জায়গায় একটা ব্যবসায়ীদের একটা হাতি দিয়ে একটা ছেলে চাঁদাবাজি করে, প্রত্যেক দোকানে হাতি নিয়ে যায়, টাকা না দিলে একজন ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকার করায়, তাকে হাতিকে কি বলছে, হাতি তাকে বেচারা মেরে ফেলছে, ব্যবসায়ীটা মারাই গেল। এই যে অবস্থা বিভিন্ন জায়গায়। কিছুদিন আগে আমি এই ঈদের ছুটিতে আমার পরিবারকে নিয়ে মেট্রো রেল দিয়ে যাব একটু ঘোরার জন্য, বাংলাদেশে মেট্রো রেল হয়েছে, দেশ বিদেশে গিয়েছি, কিন্তু উত্তরে দিয়াবাড়ি যাওয়ার পর নামলাম, দেখলাম খুব একটা পর্যটনের মতো অবস্থা, একটা জায়গা দোলনা টোলনা নিয়ে বিভিন্ন লোক ঈদের ছুটিতে পরিবার নিয়ে আসছে। তো ওখানে লক্ষ্য করলাম আমাদের ঢাকা বিভিন্ন জায়গার থেকে এই উত্তরে এখানে সব কিছু 3 গুণ দাম। আমি জিজ্ঞাসা করলাম যে একজন ঝালমুড়ি আলাকি মুড়ি, ভাই কত করে? 30 টাকা। আমি সব জায়গায় ঢাকা শহরে 10 টাকা, তোমাদের এখানে 30 টাকা। ভাই একটু পরপর এক গ্রুপ আছে চাঁদার জন্য, বিভিন্ন এখানকার লোকাল লোকদের চাঁদাটা দিতে হয়। এই যে দুর্নীতি সব পর্যায়ে, আজকে আমাদের যারা, আমি দোকান মালিক সমিতি করি, আমাদের একটা 56 লক্ষ দোকান রয়েছে, আমাদের দোকান, একটা দোকানের দাম 10 লক্ষ 20 লক্ষ 1 কোটি টাকারও দামের দোকান আছে, 2 লক্ষ। কিন্তু আজকে ভ্যান গাড়িতে করে যে সবজি তরকারি সব কিছু পাওয়া যায় এখন, তো দোকানের যে কস্টিং আর ভ্যান গাড়ির কস্টিং সেম, অনেক ক্ষেত্রে উল্টো বেশি। কারণ কেন? ওই যে তারা বলে, আমাদের বিভিন্ন সংস্থার লোকজন এসে এই ভ্যান গাড়ি ওই গরিব লোকদের উপরে চাপ দেয়। এই যে বিভিন্ন এলাকার পুস্কানে তারা বলেন, যেই বলেন সবাই এসে এগুলি করে, তো এইগুলো কিন্তু কস্টিংটা বাড়ে। সব দিক দিয়েই কিন্তু ধরতে হবে, চুনপট্টিতে আরম্ভ করে। আজকে আমরা কিছুদিন আগে দেখলাম যে 4 জন এই দেশের বড় ব্যবসায়ীদের, তাদেরকে ঋণ মৌকুব কত হাজার কোটি টাকা তাদের করে দিয়েছে। কিন্তু আজকে সাধারণ একটা কৃষক, একটা ক্ষুদ্র ব্যবসায়ী, তার থেকে সব কিছু ডকুমেন্ট নেওয়ার পরও তার 1 কিস্তি 2 কিস্তি ফেল হওয়ার পর কিন্তু তার হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে চলে যায়। কিন্তু আর এইখান দিয়ে কিছু লোককে যাদের সুবিধা দিচ্ছে তারা কিন্তু এই দেশের টাকাগুলো রাখছে না, তারা বিভিন্নভাবে নিয়ে যাচ্ছে। ওই যে রুহুল ভাইয়ের কথা, এখন যদি আমরা মনিটরিংটা আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, এত তারিখে বিভিন্ন সংস্থাকে নিয়ে একটা মিটিং করলো, সেই মিটিংয়ে আমি ছিলাম সচিবালয়। আপনার যে এর আগের বাণিজ্যমন্ত্রী বললেন যে আমরা সবার সাথে আলোচনা হয়েছে, কালকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিব, ডিম, তৈল আর আপনার যে আলু আর চিনি, এটা এত টাকা রেট থাকবে। যে আলুর দাম ধরলো সব কিছু অ্যানালাইসিস করার পর 37 টাকা, তারপরেও 30 টাকা কস্টিং আছে, 37, এর উপরে বিক্রি করতে পারবে না। কোথায়? আচ্ছা 60 টাকা করে, কোথায় আমাদের কি আমরা দায়িত্ব নিলাম তাহলে? তো শুধু মুখে বললে হবে না, ওই টেলিভিশনে বললে হবে না, আর ওই ঘোষণা দিলে হবে না, বাস্তবায়ন করতে হবে। কোথায় কোথায় আমাদের ফারাকগুলো রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর এমন একটা টিম তৈরি করা উচিত যাতে যারা কোনো ইলিগাল যারা আছে এগুলো তাদের কোনো ধরনের কোনো না করতে, সঠিক তথ্যগুলো তার কাছে পৌঁছানো, এবং তাদের বিরুদ্ধে যারা এটার সঙ্গে জড়িত, এটা যেই থাকি না, আমি যদি থাকি, ওই যে SMS এর মাধ্যমে কিছু নাকি ওই যে হাত বদল করে, SMS কি ব্যবসা? এটা ভোক্তা অধিকার সচিব বললে, পরিচালক বললেন, আমি ছিলাম পরশু দিন এই ডিমের ব্যবসা, তারা কারণ বাজার থেকে বসে বসে SMS এর মাধ্যমে আমরা ব্যবসা হয়ে যায়, তাদের ব্যবসা কিছু নেই, এটা ঠিক না। তা মেমো রাখবে না কেন? মেমো রাখবো না আমরা, যেহেতু তাদের পক্ষে পিছিয়ে দাঁড়াবে না, দোকান মালিক সমিতি দাঁড়াবে না, যারা অন্যায় কাজ করবে আমরা তাদের সঙ্গে নাই, আমরাও তো দিন সাথে ভোক্তা। তাই আমরা মনে করি যে সরকারের খালি মনিটরিং এই যে কিছুদিনের জন্য না, একটা বিভিন্ন সংস্থাকে করতে হবে, এটা সার্বক্ষণিকভাবে। আমার মনে হয় এই খাতে যদি কোনো ইনভেস্টও করতে হয় এই সংস্থাগুলোর পিছনে, তো সারা বছর প্রতিদিন প্রতি সপ্তাহে এটা ওদের কাজই এটা থাকবে। এই টিমটা একটা স্পেশাল টিম করা উচিত, এখানে সেই সংগঠনের ব্যবসায়ী। হাফেজ হারুন, আমরা আরেকটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, নিটল টাটা এসটিভি সংলাপে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন।
দেখছেন নিটল টাটা এসএসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। শফিকুল ইসলাম ভরসা, যেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, হাফিজ হারুন বলছিলেন যে নির্দিষ্ট দাম বেঁধে দেওয়া হয়, অনেক সময় শুল্ক কমিয়ে দেওয়া হয়, নানামুখী পদক্ষেপ থাকে, কিন্তু সেগুলো বাজারে কোনো ফাংশন করে না বা সেটি কার্যকর হয় না, প্রভাবও ওইভাবে পড়ে না। মাঝে কারা বাধা দেয়, কি কারণে প্রভাবটা পড়ে? এই যে আমাদের তো চরিত্রের পরিবর্তন আমরা করতে পারছি না, জি, দেশপ্রেমের অভাব, আমাদের মানুষ যে সাফারার হচ্ছে এই জায়গাটাই আমরা কেউ অ্যাড্রেস করতে পারি না। এটা আমাদের বেলাও নাই, মানে আমরা ব্যবসায়ীদের মধ্যেও হয়তো চেতনাবোধের অভাব। কারণ আমি ব্যবসায়ী হিসাবে না, শুধু ব্যবসায়ীদের দোষ আমি দিব না, কারণ সরকার যদি চায়, সরকার যদি একটা নির্দিষ্ট বেঁধে দেয় একটা নির্দিষ্ট দাম এবং সেটি যদি ইমপ্লিমেন্ট করতে চায়, তাহলে তো তারা পারে। আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি, কিন্তু বাজারে পারছে না কেন? কিন্তু কার্যত তো এটা হচ্ছে না। তাহলে কি যারা এটার পিছনে আছে তারা কি সরকারের লোক, সরকার সমর্থক? আপনার কি মনে হয়? না, আমি এইভাবে বলবো না। এটা আসলে হলো ব্যবসায়ীরা সবসময়, ব্যবসায়ীদের সাথে সরকারের একটা নিবিড় সম্পর্ক থাকে। বিকজ কে সরকারে আসছে, কোন দল, এটা আমাদের জন্য বড় বিষয় না। বিষয় হলো সরকার। কারণ আমাকে নীতি সাপোর্টটা কিন্তু সরকারের কাছ থেকে নিয়েই আমাদের কিন্তু ব্যবসা বাণিজ্যটা করতে হবে। কারণ এই যে আপনি বলেন ডিউটির হেরফের, ট্যাক্সেশন কীভাবে আসছে বা যাই কিছু হচ্ছে, এটা তো আমাদের সরকারের সাথে আসবে। কারণ কোন সরকার কখন থাকছে এইটা তো বিষয় হলো 5 বছর পর পর এটা পরিবর্তনের বিষয়। তো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি হলো আমাদের সকলের মধ্যেই একটা চেতনা জাগ্রত হওয়া উচিত যে আমরা এই যে দেশের সাধারণ মানুষরা এখন যে কষ্টটা করছে, এই যে যারা 15-20 হাজার টাকা স্যালারি পাচ্ছে, এদের কি অবস্থা, এরাই এত দাম আজকে মানে এসেনশিয়াল কমিউনিটি পারচেস করে তারা যে দিন যাপন করছে, এটা কি কিভাবে সম্ভব? আমরা এই যে অনুভূতিটার জায়গা আমাদের আসতে হবে। আর এখানে আরো একটা বিষয় হলো, আপনি গত 2 বছর আগে যেখানে ডলারের দাম ছিল 85 টাকা, আজকে 118 টাকা। আপনি যদি এখানেও ধরেন, ওই সময় যদি সুগারের ইন্টারন্যাশনাল মার্কেট যদি $400 থাকে, এখনও কিন্তু অলমোস্ট এই প্রাইজের কাছাকাছি আমরা যতটুকু জানি। তাহলে আপনি ওই 85 টাকা যদি $400 সাথে আপনি ওইভাবে ক্যালকুলেশনটা করতেন, আর এখন 118 টাকা যদি করেন, তাহলে আপনার অটোমেটিক কিন্তু প্রাইস বেড়ে যাচ্ছে। ইনফ্লেশনটা কিন্তু অটোমেটিক এসেই গেছে। এটার পেছনে অবশ্য আপনার ইন্টারন্যাশনালি এই যে আপনার ইউক্রেন রাশিয়ার যে ইস্যুটা, এর মধ্যে আবার নতুন করে আমাদের এই যে প্যালেস্টাইনে আজকে আমাদের মুসলিম ভাইদেরকে যেভাবে শেষ করে দেওয়া হচ্ছে, এই সবগুলো যে অস্থিরতা, না, এই অস্থিরতার কারণেও একটা ইনফ্লেশন কিন্তু হয়ে আসে। সেটা কি বাংলাদেশে বেশি প্রভাব পড়ছে কিনা? বাংলাদেশ বললেন যে শ্রীলঙ্কায়, ভারতে বা অন্যান্য দেশে আমরা দেখেছি যে সেটা অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। ঘটনাটা ঘটেছিল ওখান থেকে শ্রীলঙ্কা এই মুহূর্তে ওভারকাম করেছে। তাদের মধ্যে যে আপনার যে রাজনীতিক যে কমিটমেন্টটা, ভয়ঙ্কর একটা পরিবেশ কিন্তু তৈরি হয়েছিল, এইটাকে কাম ডাউন করেছে তাদের যোগ্য নেতৃত্বের কারণে। তারা অ্যাড্রেস করতে পারছে যে আমাকে এই জায়গায় এখন নক করতে হবে এখানে, যাতে জনগণ, একটা সময় কিন্তু জনগণ অনেক সাফার করেছে। মানে আপনার দেখেন, মানে তাদের তেলের অভাব, গাড়ি চালাতে পারছে না, মার্কেটে গিয়ে বাচ্চাদের দুধ কিনতে পারছে না, এমনও দেখা যাচ্ছে মানে ডাল নেই, চাল নেই, এই অবস্থা কিন্তু আমরা কয়েক মাস দেখেছি। এইটা এখন আস্তে করে, হ্যাঁ ঠিক এই জায়গায় আমাদের কিন্তু এখন ধারাবাহিক সরকার, এই সরকারের জন্য কিন্তু অনেক বেশি স্কোপ আমাদের এসেনশিয়াল কমিউনিটির প্রাইসটাকে ড্রপ করানো। শুধু সদিচ্ছার জায়গাটা আর আমাদের যে নীতি নির্ধারণী জায়গাটা, এইখানে কিন্তু আমাদেরকে এখন একটু শক্ত হাতে এটা কন্ট্রোল করতে হবে। শফিকুল ইসলাম ভরসা, আমি আপনার কাছে আবার আসবো। বদিউর রহমান, শফিকুল ইসলাম ভরসা বলছিলেন যে শক্ত হাতে ধরতে হবে, যাদের নাম আসছে গণমাধ্যমে সেটা শক্তভাবে আসলে কতটা ধরতে পারবে? আপনার কি মনে হয় যে আমরা দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে পারবো? এর আগে একটা কথা আসছিল যে একজন তো বললেন যে সরকার এবং বিরোধী দল একসাথে বসে একটা কিছু করলে ভালো হয়। আমাদের পলিটিক্সটা তো রটেন পর্যায়ে গিয়েছে, আর পলিটিক্স ছাড়া উপায়ও তো নাই। পলিটিক্যাল লিডার্সদের ছাড়া তো দেশও চলে না।
ভালো মন্দ যাই হোক, পলিটিক্স লিডার্স দরকার। গুড গভর্নেন্স যদি চলে যায়, উঠে যায়, সুশাসন যদি নির্বাসনে চলে যায়, হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম যদি খুব দুর্বল হয়ে যায়, অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে, যা ঘটার তাই ঘটে। এখন সেটা ঘটছে। রাষ্ট্রযন্ত্র দুর্বল হয়ে গেলে আইনের শাসন থাকে না। আইনের শাসন না থাকলে ওই যে ব্যাড মানি ড্রাইভস গুড মানি আউট অফ মার্কেট, ক্যান্সিনিয়ান থিওরি ছিল না? পঁচার টাকা, ময়লা টাকা সবসময় কি করে ভালো টাকাকে বাজারে বাইরে নিয়ে যায়, কারণ ভালোটা কেউ খরচ করতে চায় না। ওই পুরান সেরাটা দিয়ে পঁচাটা আগে চালায়, তাহলে ভালোটা সার্কুলেশন আসতে পারে না। তো সেই ব্যাড মানি ড্রাইভস গুড মানি আউট অফ মার্কেট যেটা হচ্ছে, ঠিক এখানে ব্যাড পিপল ড্রাইভস গুড পিপল আউট অফ এনি ইনস্টিটিউশন, নেশন, কান্ট্রি, সবটাতে হচ্ছে। তো সেটা করতেছে কেন? করতেছে এই জন্য যে শাসন প্রক্রিয়ায়, রাজনৈতিক প্রক্রিয়ায় আপনার ভ্রাতৃত্ববোধ, হৃদয়বান হওয়া কেমন থাকে। এই কিছুদিন আগে আমার বাসায় আমাদের এক জুনিয়র কলিগ আসছিল। ওর নাম নিলে তো আবার আওয়ামী লীগ খেপে যেতে পারেন, কারণ ইনসিডেন্টে তার নাম আবার জিয়াউর রহমান। তো সে ডেপুটি সেক্রেটারি লেভেল কর্মকর্তা, একটা সিটি কর্পোরেশন আঞ্চলিক চার্জে আছে। তো কথা প্রসঙ্গে বলতেছিল, বলে স্যার রাজনৈতিক নেতৃত্ব যথেষ্ট আছে, আমরা সবসময় রাজনৈতিক নেতৃত্ব পাই, কিন্তু আগে দিয়ে সে বলল মানবিক রাজনৈতিক নেতৃত্ব আমাদের প্রতিষ্ঠিত হয়েছে কিনা। শুধু নেতৃত্ব হলে মানে ওই নেতৃত্ব ভোট চুরি করতে পারে, সেটাও রাজনৈতিক নেতৃত্ব, রাতে ভোট দিতে পারে, সেটাও রাজনৈতিক নেতৃত্ব, বিনা ভোটে নির্বাচিত হতে পারে, সেটাও রাজনৈতিক নেতৃত্ব, এগুলো সব আছে। কিন্তু মানবিক রাজনৈতিক নেতৃত্ব আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি কিনা, যদি পারতাম, যদি এটা থাকতো, তাহলে যেটা উনি বলেন যে বিরোধী দল এবং সরকারি দল একসাথে কথা বলতে পারতো, যেটা ক্রাইসিস মোমেন্ট, ওটা সম্ভব না। কারণ এখানে যেটা আসে আমাদের মধ্যে, দুইটা বড় দল, একটা আলী একটা বাজাদ, এরা তো একজনকে একজন ফাইলে ফিসে ফেলে। ওরা আসছে আওয়ামী লীগ তৃণমূল থেকে আসছে, একটা অরিজিনাল পার্টি, আর একটা লেফট রাইটের মধ্যে আসছে, এটাকে বলে ডুপ্লিকেট পার্টি। হ্যাঁ, কিন্তু জনপ্রিয়তা পাওয়ার পরে এরা কোনো দিন একসাথে হচ্ছে না, যে যারে পারে ডুবানোর চেষ্টা করতে যায়। অতএব এটা সুদূর পড়া হতো। তাহলে কার করতে হবে? একটা, যিনি ক্ষমতায় থাকেন, এই যে বড়সা সাহেব বললেন না, ওনার তো দরকার কি নীতি সহায়তা। সরকার কে আসলো সেটা না, এটা আলী সরকার হোক, বাজাদের সরকার হোক, তার ব্যবসার জন্য সরকার দরকার অলওয়েজ। ওই যে একজন এমপি আমাদের মিরপুরে বলতো, আমি তো সবসময় পিজিপি, প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, আমি তো দল বদলাই না, আমি সবসময় গভর্নমেন্ট। তো ওনাদের গভর্নমেন্ট দরকার। এমনকি এই ব্যবসায়ীরা যদি জামাত আসে, রাজাকার যদি ক্ষমতা আসে, তারাও সেই নীতি সহায়তার জন্য ওদের সাথেও থাকবে। তো এইখানে যখন পলিসি আপনার দেশাত্মবোধ না থাকলে, তখন দেখবেন যে কেউ কাউকে বয়কট করতেছে না, ওটার জন্য উঠে যাচ্ছে। এখন দুর্নীতি যেটা বললেন কমবে কি না, বা যেগুলা দোষছে তাদেরকে কি করবে, দুর্নীতি কোন আমলে নাই। আপনি ধারাবাহিক বাংলাদেশের প্রথম থেকে আসেন, পাকিস্তান আমলটা বাদ দেন না হয়, সে সময় বাংলাদেশের প্রথম সরকার কার? স্বাধীনের পরপর বঙ্গবন্ধু সরকার। বঙ্গবন্ধু সরকার। বঙ্গবন্ধুর চাইতে বড় মাপের নেতা আপনি কবে পাবেন, কখন পাওয়া যাবে কঠিন, যার দেহের চাইতে কলিজা অনেক বড়। এই শাহজিজকে কে বাঁচাই দিছে? রাজাকার ইন্টেলেকচুয়াল এক নম্বর শাহজিজকে বাঁচাই দিছে তো বঙ্গবন্ধু। দিল বড় ছিল, যখন ধরল তখন পুলিশের এক আইজি, ওই সময় তিনি আইজি ছিলেন, আরও নিচে ছিলেন, বললো যে এরকম কি করা। তো পहिले তো তখন যে ধরা পড়ে শেষ, তখন নিরাপদ কি ছিল? জেলখানা। বলে তারে জেলে ঢুকাই দেওয়া, বেঁচে যাক। কম্বল দিয়ে পেঁচাইয়া পুলিশের যে ব্যান জিপ থাকে, জিপের তলা দিয়ে ঢুকাইয়া, ওই যে বেঞ্চের নিচে দিয়ে ঢুকাইয়া শাহজিজে জেলখানাতে নিয়ে বাসায় দিছে। কত বড় মন!
ফকা চৌধুরী ইলিশ মাছ খাইতে পারে না, ইলিশ মাছ খাও। তো সেই সময় এরকম তারা বুঝতে পারছে যে বিরোধীদের রাজনীতি, কিন্তু একসাথে তাকে আবার সম্মান দেখিয়ে যেভাবে রক্ষা করে। এখন কি সেটা আছে? নাই। বরং এখন একটু কিছু দাম বাড়লে বাজার চেষ্টা করবে কি এটাকে পুঁজি করে আওয়ামী লীগের বিরুদ্ধে রটানো। আর আওয়ামী লীগ সবসময় তো দোহারি বলতেই থাকবে, তারা এটা করতে চায় ওইটা করতে চায়। ওই এর মধ্যে ইউনিভার্সিটির টিচার আন্দোলনের মধ্যে বাজার ঢুকে গেছে, তারপরে যাইয়া কোটার মধ্যে বাজার ঢুকে গেছে, কোনো কিছু হইলে ওইটার মধ্যে খালি ঢুকে। এইটার থেকে আপনি একাত্মতা পাবেন না। তাহলে একমাত্র সমাধান যারা ক্ষমতা আছে তারা করবে। যারা ক্ষমতায় আছে তাদের তো পুরা দেশ দখলে। পাকিস্তানে একবার বলা হয়েছিল যে পাকিস্তান আর্মি যেটা পারে সবসময় নিজের কান্ট্রিটা দখল করতে পারে, মার্শাল্লাহ দিয়ে দিয়ে নিজের দোষ, অন্যগুলোর তো কিছু পারে না। তো আমাদের এখন বারবার সরকারে থাকার পর এরা তো পুরা দখল করছে। এই যে চাঁদা কারা নেয়, লুটপাট কারা করে, টোকেন ট্যাক্স দিচ্ছে কারা, সব তো এই এক দলেরই লোক। কিছু সরকারি পোশাকই করতেছে, সরকারের লাইসেন্স প্রাপ্ত ডান্ডাওয়ালা আছে তারা করে বাহিনী, আর কিছু ডান্ডাওয়ালা নয়, সরকারের লাইসেন্স প্রাপ্ত নয়, কিন্তু আলির সার্টিফিকেট প্রাপ্ত, আওয়ামী লীগের সার্টিফিকেট প্রাপ্ত। কোনখানে আপনি যাবেন? তাহলে এই যে সাদাগুলো নিয়ে ওনারা বলতেছে এটা দাম বাড়ে ওটা দাম বাড়ে, ওরা কারা? ওরা কারা? আমরা তো মামাতো বা খালাতো ভাই। 62% ব্যবসায়ী তো সংসদে, তাহলে দমাইতে পারেন না কেন? রাজনীতি তো রাজনীতির জায়গায় নাই। পলিটিক্স ইজ রটেন নাও। ব্যবসায়ী ঢুকছে, এটা ঢুকছে ওটা ঢুকছে, তার মধ্যে আরও ক্যারিজমেটিক দেখার জন্য কত কিছু আছে, গুরু গম্ভীর, যেটা আমি বলি। আমার উপর এমনি আওয়ামী লীগ খেপে যাইতেছে, ভোট দেওয়ার সময় শেখ হাসিনা তারা উপায় নাই, ভোট তো সেখানে দিতে হয়। যাই কিছু করি চুরিদারি যাই করো, কাজ তো করে কিছু, কারণ বিকল্প তো পাচ্ছি না। কিন্তু কি করতেছে, একটা গুরু গম্ভীর জায়গা, ভালো জায়গা সংসদ, সেখানে নাচ গানও হবে, খেলাধুলা হবে, হ্যাঁ, তারপরে যাইয়া সিনেমা চলবে। তো সব কিছু এনে একটা গুটা করে সেটার ওজন করতেছে, ব্যবসায়ীরা যাচ্ছে। আমি যেটা বুঝি পরিষ্কার, সেটা হইল পলিটিক্যাল গুডউইল, যেটা সদিচ্ছার কথা বলতেছেন ওরা, এটা অন্যের সদিচ্ছা হবে না, আমলা কামলা অন্যদের সদিচ্ছা হবে না। পলিটিক্যাল মাস্টার্স যারা দেশ চালায়, দেশ শাসন করে, বিনা ভোটে আসলেও তারা কিন্তু জনপ্রতিনিধি, রাতের ভোটে আসলেও তারা জনপ্রতিনিধি, আবার ফেয়ার ইলেকশন হলে তারা জনপ্রতিনিধি, যেভাবে আসুক তো একটা ফরম্যাটের মধ্যে আসছে। আর অন্য যারা আসে, ধরেন এই যে জিয়াউর রহমান আসছে অন্যভাবে, এরশাদ আসছে অন্যভাবে, মইনুর আসছে অন্যভাবে, এইগুলা কিন্তু লেজিটিমেসি নাই বলতুটি সত্য। অতএব এই পলিটিক্যাল গভর্নমেন্টের গুডউইলটা যদি স্ট্রং হয়, যদি এটা পারলে, এখন তো এক ব্যক্তি গণতন্ত্র, গণতন্ত্র বলতে যে এক ব্যক্তি, উনি যদি চান যে ইয়েস আই উইল গেট ইট ডান, অনেক কিছু হয়েছে, যাওয়ার আগে সব ভালো যার, শেষ ভালো, সব ভালো তার, শেষ ভালো যার, যে আমি এগুলা করব, তাহলে সম্ভব হবে। জি বদিউর রহমান, আমরা আরেকটা বিরতি নিব, বিরতির পরে আবার আসবো। দর্শক, নিটল টাটা এসএসবি সংলাপে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। খন্দকার রুহুল আমিন সিআইপি, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, রাজনৈতিক সদিচ্ছার কথা বলছিলেন বদিউর রহমান। রাজনৈতিক সদিচ্ছা বা রাজনৈতিক যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নের জন্যই তো সব সরকারি নির্বাচনী ইশতেহার দেয়। সেই ইশতেহারেও ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসার কথা। সদিচ্ছার বহিঃপ্রকাশ করেছেও সরকার, কিন্তু কাজ হচ্ছে না কেন? হ্যাঁ, পৃথিবীতে আমরা যত উন্নত দেখি এবং ডেভেলপমেন্ট টোটাল সব কিছু রাজনীতির কারণে কিন্তু হয়। এবং বাংলাদেশকেও আপনার পরিবর্তন করতে হলে, উন্নতির চরম শিখরে যেতে হলে, শুদ্ধাচার করতে হলে অ্যাকচুয়ালি রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে। কিন্তু সেখানে কথা আছে না, যেটা বদিউর রহমান সাহেব বললেন, যে রাজনীতি, যে সুর রাজনীতি বা আদর্শের রাজনীতি, নেতৃত্ব, সেটা কোথায়? এবং আমি মনে করি যে বাংলাদেশে যেটা ব্যবসায়ীরা 60% বলা হয় যে জাতীয় সংসদে ব্যবসায়ীরা গেছে, তো ব্যবসায়ীরা তো এখন যে দলের যায় সে দলের পক্ষেই কথা বলে, সে কিন্তু ব্যবসায়ীদের পক্ষে কথা বলতে পারে না, সে দলের পক্ষে তার কথা বলতে হয়।
আর এখানে যদি ব্যবসায়ীরা চায় যেটা ভালো এখানে করার, 4 জনের মধ্যে তারা- ব্যবসায়ী কয়জন? তারা সেখানে দেখাই দিয়েছে। আমরা এই 4 জনের মধ্যে 3 জনই ব্যবসায়ী, আমরা নিজেদের 75% জি, আপনারা এখানে আমরা এখানে আছি। তো সুতরাং আমরাই কিন্তু দেশ পরিবর্তন করছি। এই যে ধরেন এখন মাথাপিছু আয় বেড়ে গেছে, পৃথিবীর বুকে বাংলাদেশের যে একটা অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে যেটা গর্ব করে, এটা কিন্তু আমরা ব্যবসায়ী করেছি, আমাদের কারণেই কিন্তু এটা হয়েছে, এটা কিন্তু মানতে হবে। কারণ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে খুঁজতে চান, পাবেন না চট করে, বাট বাংলাদেশের অর্থনীতি এখনও যে খুঁজতে চান চট করে পেয়ে যাবেন। কী কারণে? বাংলাদেশি ব্যবসায়ীদের কারণে। তা আমরা যেটা বলছি যে এখানে প্রকৃতপক্ষে আমাদের তাহলে আর ঠিক উপরের থেকে রাজনীতির যারা দিচ্ছেন এবং যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের সদিচ্ছা দিয়ে যদি ঠিকই তারা চিন্তা করে যে না আমরা অবশ্যই পরিবর্তন করব, সেখানে আমাদের দলের লোক থাক, আমাদের নিজস্ব সচিবরা থাক, তারপর তাদের দায়িত্ব আমরা পালন করবো এবং দেখাবো। যেটা দুই একটি যেটা দেখাচ্ছে সেখানে না, এবং চট করে যদি এটা কমিয়ে দেওয়া হয় যে যা হয়েছে এনাফ, এখন আমরা এই পর্যন্ত থাকি, তাও হবে না। আমার মনে এখন উচিত, যেমন আমাদের স্যার তো অ্যাকচুয়ালি এনবিআরএতে ছিলেন, এখন এনবিআরএ যে সমস্ত কর্মকর্তারা যারা ইমিডিয়েট রিটায়ার্ড করেছেন এবং যারা কর্মী আছেন, তাদের মধ্যে কিন্তু একটা ভীতি সঞ্চয় হয়েছে। তারা দেখা যায় কোনো কাজই করতে চাচ্ছে না, এবং তারা এখন বলছে যে আমাদের কিছু দিতে হবে না, সরকারি কোষাগারে বাড়িয়ে দেন। এই যে এই জিনিসটা একটু কিছুটা পরিবর্তন হয়েছে, সরকার একটু মাথাচাড়া দিয়েছে দেখা, অর্থাৎ সরকারের সদিচ্ছার জন্য এটা হয়েছে। তো এই কারণে আমরা বলতে চাচ্ছি যে অবশ্যই বাংলাদেশ কিন্তু সম্ভাবনার দেশ, এবং এখানে ইচ্ছা করলে কিন্তু পারা যায়। প্রতিটা ক্ষেত্রে আপনার সূচকে দেখেন না, ভারত এবং পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা সব দিক দিয়ে কিন্তু বাংলাদেশ এগিয়ে আছে, আবার দুর্নীতিতে এগিয়ে আছে, আবার টাকা পাচারও এগিয়ে আছে। তো সেগুলো আমাদেরকে কনসার্ন করতে হবে, আমাদের দুর্নীতি এবং পাচার এটা রোধ করতে হবে, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও বাড়াতে হবে। গত 3 মাসে আমাদের রেমিটেন্স কিন্তু প্রচুর আসছে, প্রচুর রেমিটেন্স আসছে, যেটার জন্য আমাদের যে রিজার্ভ ফান্ডের টাকাটা এখন ঊর্ধ্বগতি। কিন্তু প্রকৃতপক্ষে যারা রেমিটেন্স যোদ্ধা তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে। আমি কয়েকদিন আগে দেশের বাড়ি থেকে আসলাম, সেখানে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আসে তাদের সাথে ইভেন ইমিগ্রেশন যে ব্যবহার করে, এটা তো অ্যাকচুয়ালি আমার কাছে তো একটু অন্যরকম লেগেছে, যে এরা কীভাবে কন্ট্রিবিউশন করছে দেশকে, কিন্তু তাদের মূল্যায়ন করছে না। তারা অ্যাকচুয়ালি জাতীয় বীর। একসময় হয়েছে 71-এ যেটা যারা যুদ্ধ করছে বাংলাদেশকে, যে সূর্য সন্তান আমরা বলে থাকি মুক্তিযোদ্ধা, তদ্রূপ কিন্তু আমাদের এই যারা রেমিটেন্স যোদ্ধা তাদেরকে মূল্যায়ন, যারা প্রবাসী যারা এই প্রবাসীর জন্য যেটা তাদের কি মূল্যায়ন আমরা করছি। এবং প্রকৃতপক্ষে আমরা দেখতে ইউরোপ আমেরিকার চাইতে কিন্তু মিডল ইস্ট থেকে আমাদের রেমিটেন্স বেশি আছে। তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদের প্রশিক্ষিত করতে হবে। তারা যে লোনের টাকা নিয়ে তারা বিদেশে গেছে, সেটা কিভাবে আমরা তাদেরকে ভালোভাবে পরিশোধ করতে পারি। আর সিম্পল জিনিস দেখেন, যে প্রায় 5 লক্ষ লোক আপনার মালয়েশিয়াতে যাবে, তো সেখানে করা হয়েছে গভর্নমেন্ট থেকে এখানে 86,000 টাকা হলে সে সুন্দরভাবে যেতে পারে, এবং যে এজেন্সি পাঠাবে তারও মোটামুটি একটা 10%। এখানে আমি একটু বলতে চাচ্ছি, সিম্পল এইটাই দেখেন, সেখানে দেখা গেছে যে এই 5 লক্ষ লোককে তারা কিছু তো প্রায় 10 থেকে 12,000, আপনি এয়ারপোর্টে কী অবস্থা দেখেছেন, আর সেখানে প্রায় 3 থেকে 7 লক্ষ টাকা খরচ করে গিয়েছে। ওখানে কয়টা পার্টি বা মানে কয়টা এজেন্সি এটা করেছে? 5 থেকে 7টা এজেন্সি করেছে, যারা সরকারের পক্ষে আছে, যারা এমপি আছে, তারা করেছে। তো এইটাতে কারণে এটাতে আমাদের কনসার্ন করা দরকার না, অ্যাড্রেস করা দরকার না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। করলে কিন্তু আমরা সব কিছু পেয়ে যাব। তো সুতরাং প্রতিটা ক্ষেত্রে যদি এইভাবে করি, তাহলে কিন্তু জনগণের হয়রানি কমবে, আলটিমেটলি জনগণের সবসময় হয়রানি হয়। খন্দকার রুহুল আমিন সিআইপি, আমার হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই। হাফেজ হারুন, আলোচনা শেষ করতে চাই। আপনি চাঁদাবাজির কথা বলেছেন, পথে পথে পরিবহন সংকট, নানামুখী বিষয় আছে যেগুলো দ্রব্যমূল্যর সবসময় ঊর্ধ্বগতি থাকে। সেখানে আপনার ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে কোনো দাবি তুলেছেন যে প্রশাসনিক এই জায়গাগুলো সংকট বা সহযোগিতা হলে যেখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব হয়? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন আমাদের 4 কোটি ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন এফবিসিসিআই। সেই এফবিসিসিআই আমাদের সম্মানিত সভাপতি বিভিন্ন সংকটের সময় সেই সেক্টরের লোকজনদেরকে ডেকে নিয়ে এফবিসিসিআই মিটিং করছে এবং বলছে যে বিশেষ করে মাহে রমজানে ঢাকা শহরের প্রতিটা মার্কেটে আমাদের এফবিসিসিআই মনিটরিং টিম আছে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালির নেতৃত্বে। সেখানে ওই কমিটিতে খন্দকার রুহুল আমিন ভাই আছে, আমি আছি। আমরা সরাসরি গিয়ে বিভিন্ন মার্কেটে তদারকি করেছি। ব্যবসায়ীরা চেষ্টা করছে, ব্যবসায়ীরা বিভিন্ন যে অ্যাড্রেস করছে কোথায় কোথায় আমাদের সমস্যাগুলো। আজকে কিছু
এই যে পরিবহনের কথা বলছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পদ্মা সেতু উপহার দিয়েছেন। আজকে যে অনেকে যাতায়াতের খরচটাতে দেখাতো যে এই কারণে, কিন্তু এগুলো কিন্তু অনেকটা মিথ্যে কথা। কারণ আজকে যখন এই সেতুটা ছিল না, তখন কিন্তু একটা কাঁচা মাল আসতে 2 দিন সময় লাগতো, ফেরিঘাটে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। কিন্তু আজকে দিনে সারা দিনে যেখানে দিনে একটা টিপ মারতে পারতো না, তারা 2-3টা টিপ মারে আজকে বিভিন্ন অঞ্চল থেকে দক্ষিণ গিয়ে। কিন্তু সেই হিসেবে কস্টিং কমার কথা। এইগুলা অজুহাত কিন্তু দেখালে হবে না, কিন্তু এইগুলা মিথ্যা অজুহাত দেখিয়ে যারা এইগুলার সঙ্গে জড়িত, যারা করাপশনের সঙ্গে জড়িত, আমরা এই বিষয়ের পক্ষ থেকে আমরা বারে বারে বলছি যে অ্যাড্রেস করছি, এইগুলা কঠোরভাবে ধরতে হবে। আমরা আশাবাদী, মাননীয় প্রধানমন্ত্রী 2 দিন আগেও বলছেন আমি কঠোরভাবে দুর্নীতিবাজদেরকে আমি ধরবো, দেখব। তা আমরা পুরো জাতি সেই আশার অপেক্ষায় রয়েছে। কোথায় কোথায়গুলো লিকেজ রয়েছে, কাদের জন্য উনি অ্যানালাইসিস খুঁজে বের করবে, ওনাকে আমাদের সকলকে সহযোগিতা করতে হবে। আমরা একে একে দোষারোপ না দিয়ে যারা সারা দেশের সৎ লোকদের এক ঐক্য হতে হবে, যারা অসৎ এই 2% তাদের বিপক্ষে। আজকে কিন্তু দেখেন ব্যবসায়ীরা অনেক কষ্ট করে, আজকে দেশের অবস্থাটা 2008 সনে আমাদের ব্যবসায়ীদের পরিধি ছিল $80 বিলিয়ন, $90 বিলিয়ন। আজকে কিন্তু এই 2008 থেকে 2023-24-এ $470 বিলিয়ন এসে দাঁড়িয়েছে। কারা করেছে? এই বেসরকারি খাতের লোকেরাই তো এই কাজগুলো করেছে। আজকে প্রতি বছর 20 লক্ষ লোক নতুন কর্মসংস্থান যে তৈরি হয়, এদের কিন্তু ওই যে 80% কিন্তু প্রাইভেট সেক্টরের লোকরা তাদের এই চাকরিগুলো দিচ্ছে, গভর্নমেন্ট কিন্তু 20% বেশি দিতে পারছে না। তাই আমরা মনে করি আমরা সকলে মিলে যদি কাজ করি, আমরা মনে করি আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারব। জি, হারুন ভাই, আলোচনা শেষ করতেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। মোহাম্মদ শফিকুল ইসলাম ভরসা, আলোচনার শেষ দিকে চলে এসেছি। ভরসা ভাই, আমরা দ্রব্যমূল্য নিয়ে আলোচনা করছিলাম, তার মধ্যে অনিয়ম দুর্নীতির কথা প্রসঙ্গগুলো এসেছে, যাদের নাম শোনা যাচ্ছে বা বিভিন্ন সময় সরকারি কর্মকর্তা যারা আসলে বাংলাদেশটাকে সরকারি মেশিনারির সঙ্গে যারা যুক্ত, তাদের এই অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়াকে আপনি কিভাবে দেখেন, আর তাদের কার্যক্রমে এই প্রতিফলনটা কিভাবে আসবে, যেটা আমরা প্রত্যাশা রাখি? আমাদের কাছে তো এখন মনেই হচ্ছে যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের পরের যে প্রজন্ম, তারা কি এইভাবে অ্যাডপ্টেড হবে? যে আমরা যাদের কাছে শিখব, যারা দেশটাকে শাসন করছে। কারণ আমাদের যারা এই বিসিএস ক্যাডার থেকে বা এই যে সিএসপি বা এইসব, যে আমরা তাদেরকে তো খুব সম্মানের জায়গায় আমরা নেই। আমরা ব্যবসায়ী কিন্তু ট্যাক্স দেই, অথচ আমরা যখন ব্যবসায়ীরা কোনো কমিশনার মহোদয়ের সঙ্গে কথা বলতে যাই, তাদের সাথে যে আমাদের যে অ্যাপ্রোচটা, আমার মনে হয় আমার ওয়াইফের চেয়েও তাকে আমরা সুন্দর অ্যাপ্রোচ করি যে স্যার আমার কাজটা এইভাবে সুন্দর করে একটু করে দেন। এত সম্মানের জায়গায় আমরা যাদেরকে অবস্থান করে দিয়েছি, তারা কেন এই জাতিটাকে, এই জাতি আমরা তো একই, এই ভূখণ্ড বঙ্গবন্ধুর নেতৃত্বে 1971-এর স্বাধীনতার পর এই যে একটা বিজয়ী জাতি, যার অলরেডি 52 ইয়ার্স অলরেডি আমাদের হয়ে গেছে, এবং প্রাইভেট সেক্টরের ট্রিমেন্ডাস ডেভেলপমেন্ট, আমাদের আরএমজি সেক্টর বলেন, জুট সেক্টরে হয়তো এখন এই মুহূর্তে একটু খারাপ অবস্থা, এরপরেও আপনি সার্ভিস সেক্টর সহ অনেক সেক্টর, আমাদের এই যে আমার পেপার প্রিন্টিং সেক্টর, এই যে আপনাদের এখন পেপারে বাংলাদেশে আমার মনে হচ্ছে শুধুমাত্র প্যাকেজিংয়ে আরএমজি সেক্টরের জন্য কিছু ইম্পোর্ট, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের নিজের দেশেই কিন্তু উৎপাদন হচ্ছে। আমরা কিন্তু গর্ব করে এখন এই জাতির অনেক জায়গায় গর্বের জায়গায় এসে গেছে। এরপরেও এই যে একবিংশ শতাব্দীর শেষে দিকে এসে আমরা নীতি নৈতিকতার জায়গায় আমাদের আরও যেখানে ভালো অবস্থান নেওয়া উচিত ছিল, যেখানে আমাদের ছেলেমেয়েরা এখন ডিজিটাল শিক্ষিত হচ্ছেন, আবার এই নতুন করে যে আবার যে অনেকগুলো সাবজেক্ট আছে, যেটা হয়তো আমিও এখনও মনে করতে পারছি না। দেখেন, এই জায়গায় এসে আমাদের যারা জাতিকে নেতৃত্ব দিচ্ছে, তারা কেন এই আপনার এই দুর্নীতি বা এই ধরনের অপকর্মের সাথে জড়িত থাকবে না? দয়া করে আপনারা থামেন, দেশটাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এগিয়ে যেতে পারে। আমরা যেন জাতি হিসাবে পৃথিবীর মানচিত্রে, এই যে রুহুল আমিন ভাই বললেন, আমার হারুন ভাই বললেন, আমাদের স্যার বদিউর রহমান স্যারও বললেন, এই যে জাতি, আমরা এখন আমাদের যে ইকোনমির সাইজ কোথায় চলে গেছে। উনি যখন এনবিআরের চেয়ারম্যান ছিলেন, ওনার সময় যে বাজেটের সাইজ ছিল, আজকে বাজেটের সাইজটা প্রায় 8,00,000 কোটি টাকার কাছাকাছি চলে গেছে। এবং আপনি যদি আবার এটাকে অন্যভাবে চিন্তা করেন, আমাদেরকে এখানে বলা হয়
যে সরকারের যে বাজেট, এর আগে আমি দেখলাম বাংলাদেশে অর্থনীতি সমিতি থেকে ওনারা বোধহয় বাজেটের টার্গেট দিয়েছিলেন বোধহয় 12 লক্ষ 12 লক্ষ কোটি টাকা। 12 লক্ষ কোটি টাকা। অথচ আপনি দেখেন এই যে আমাদের যে একটা সেকেন্ড ইকোনমি বলা হয়, যেটা যে এমনি মানে সরকারের সাথে যে ইকোনমির একটা মানে নর্মস অ্যান্ড প্র্যাকটিস, এরপরেও যে সেকেন্ড ইকোনমি আমাদের যে এই ক্যাশ ফ্লো মার্কেটে, এটা বোধহয় আমার মনে হয় 3 to 4 টাইম হায়ার। এই যে ইকোনমির সাইড সব কিছু মিলে দেখেন আমরা কোথায় এসে যাচ্ছি। আমাদের আজকে এই যে নগরায়ন থেকে আরম্ভ করে আপনি দেখেন এই যে আশেপাশে আপনার যে আজকে এই স্টুডিওটা যে জায়গায় বসে আছেন তার আশেপাশেও যদি আপনি দেখেন সক্ষমতার জায়গা কিন্তু অনেক জায়গায় এসে গেছে। আপনি দেখেন এখানে কফি শপে অনেক দামি কফি শপও কিন্তু হচ্ছে, আবার রাস্তাতেও কিন্তু চা বিক্রি হচ্ছে। এবং দেখবেন যে আপনি গুলশানের মতো জায়গায় রাস্তায় চা বিক্রি হচ্ছে, আপনি মনে করেন ডেইলি এক দোকানে 2 লাখ 3 লাখ টাকা, 10 টাকা 20 টাকা 30 টাকা, আবার 500 টাকাও কিন্তু কফি বিক্রি হচ্ছে। এই যে সক্ষমতার জায়গাটা আমরা যেভাবে এখন তৈরি করে আসছি, এইটা এখন আমাদের সকলের সদিচ্ছা থাকতে হবে, দেশপ্রেম কিন্তু হতে হবে। দেশপ্রেমে সবাইকে উদ্বুদ্ধ হয়ে আমাদের এই যে বিপর্যয়, এই যে টাকা পাচার আজকে এইভাবে মানে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা পাচার করানো হয়েছে, কারা করেছে? ওই ধাপে ধানুন সাহেব বললেন যে এই যে 2 দিন আগেও এক পত্রিকা আসছে প্রায় 7,000 কোটি টাকা মৌকুব করে দেওয়া হয়েছে অল্প কয়েকজন 4 না 5 জন লোকের কাছে। এই যে অশনীয় জায়গা, আর অথচ আমরা যারা ক্ষুদ্র মাঝারি শিল্পে বা বাণিজ্যের সাথে করে আছি, দেখলাম এর মধ্যেই এক ব্যাংক 1 কোটি টাকার জন্য একজনকে হ্যান্ডকাপ পরে অলরেডি অ্যারেস্ট করানো। আর যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেল তাদের কি কিছু হবে না? এই যে জায়গাগুলোকে এখন প্রপারলি অ্যাড্রেস করে আমাদের কিন্তু এগিয়ে শফিক ইসলাম ভরসা, হাতে সময় নেই, আমরা আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ বদিউর রহমান। আলোচনা শেষ করব, সরকারি কর্মকর্তারা এত টাকার মালিক হয় কিভাবে? মালিক তো সবাই হয়। এখন রাজনীতিকরা যখন হলফনামা দেয় সেই সময় তো কার কয় হাজার গুণ বাড়ছে লিখে, কিভাবে হইল সেটা তো আপনি খোঁজ নিচ্ছেন না। আর আমার মধ্যে দুর্নীতিবাজ সে রাজনীতি হোক, সরকারি আমলা হোক, ব্যবসায়ী হোক, এটার কোনো কালার নাই। দুর্নীতির একটাই কালার, ও দুর্নীতিবাজ। তো সেটা হচ্ছে ওই যে আমি বলি সবসময় 3টা কারণে হয়। একটা হইল রাষ্ট্রযন্ত্র ঢিলা হয়ে গেলে আইনের ফাঁক ফোরক করে তারা পার পেয়ে যায়। 2 নম্বর হইল সামাজিক প্রতিরোধ নাই, সামাজিক ঘৃণাবোধ নাই দুর্নীতিবাজের প্রতি। বরং এখন দুর্নীতিবাজকে সমাজ পছন্দ করে, রাজনীতির ক্ষমতায় বসায়, আরও উপরে উঠতে পারে। আর 3 নম্বর যেটা হয়তো 1 নম্বর হতে পারল যে ধর্মীয় অনুশাসন, পারিবারিক জবাবদিহিতা, সেগুলো নাই। কারণ আমি এর আগেও একবার বলছিলাম, আমি প্রথম 74-এ যখন কলেজে মাস্টারি করতে গেলাম বরিশাল চরফেশন কলেজে ভোলাতে, ওই জ্যাকবের আব্বা নজরুল ইসলাম সাহেব প্রিন্সিপাল ছিলেন, ভালো মানুষ ছিলেন, পরে 3বার এমপিও ছিলেন। উনি বললেন যে বদিউর সাহেব ইংরেজির প্রফেসর, তো আমার উপরে বেতন যদি দিই তাহলে আমার প্রিন্সিপালগিরি থাকে না, আমার নিচে একটু আপনি 600 টাকা বেতন। ওই 600 টাকা বেতন পেয়ে বাড়িতে 100 টাকা আব্বার জন্য যখন পাঠাইলাম মানি অর্ডার করে, তখন তো মানি অর্ডার, বিকাশ টিকাশ এগুলো জন্ম হয় নাই, 74 সাল, আমাকে জবাবদিহি করতে হয়েছে। আমার আব্বা আবার পোস্ট কার্ডে চিঠি লিখছে, তুমি বেতন কত পেয়েছো, আমাকে 100 টাকা কীভাবে পাঠাইলা? আই হ্যাড টু অ্যাকাউন্ট ইট ফর। বললাম যে 600 থেকে আপনার জন্য 100 টাকা পাঠাইলাম, 200 টাকা আরেক প্রফেসরের বাসায় আমি পেইং গেস্ট থাকি, ওনার সেখানে দিলাম, 100 টাকা বন্ধু বান্ধবের আড্ডা চাটা খাওয়ার জন্য রাখলাম, আর 200 টাকা মাস্টার্সের কিছু বই কিনবো, মাস্টার্সের পরীক্ষা দেওয়ার আগে তো চলে গেলাম। ব্যাখ্যা দিতে হয়েছে, এখন তো ব্যাখ্যা নাই। 15 লাখের ছাগল হইলেও ব্যাখ্যা না, বরং উস্কাই দেয়। 10 লাখের শাড়ি হইলেও কোনো উস্কাই দেয়। তো সেই সামাজিক প্রতিরোধ ধর্মীয়টা নাই। আপনার ধর্মীয় অনুশাসনটা যদি পরিবার থেকে কঠোরভাবে করা হইতো তাহলে কি করতো? মা ঘুম থেকে উঠে বলতেছে নামাজ পড়, শীতের মধ্যে উজু করতে কী কষ্ট, ফুট করে হাতটা পুকুরের মধ্যে ডুবাই দিয়ে ভিজা হাত দিয়ে মুখ মুছলাম, পা মুছলাম, উজু হয়ে গেল, মা দেখতেছে বিয়া। আল্লাহরেও তো এত ডরাইতাম না, মারে যা ডরাইতাম, কারণ নারকেলের শলা দিয়ে ফিটাবে। আসলে নামাজ পড়তে কষ্ট লাগে, সবসময় তাসাউদের ভঙ্গিতে বসে রয়েছি, মা মনিটর করতেছেন, ওই যে মনিটরিং বলে বারবার, এই উজু করছস, মা এই যে মুখ টুক বিয়া দেখতেছেন না, উজু করছি বললে মিথ্যা হবে দেখাতেছি।
তো বসে রয়েছি তাসাউদের ভঙ্গিতে, আসলে নামাজ পড়তেছি না। এই নামাজ পড়ছস? মার সাথে মিথ্যা করলে যোগে যেতেই, কিন্তু পড়তেছি না। মা কী করছি, বসে দেখেন না এতক্ষণ। তো এই যে একটা পারিবারিক অনুশাসন, সেটা নাই। আরেকটা জিনিস পয়েন্টে আসেন, সবচেয়ে বড় জিনিস হলো ব্যবহারিক মাত্রা পরিবর্তন হয়েছে। কোনো শ্রেণীকে ইজ্জত দিতে চাচ্ছে না, আমরা একজনকে আরেকজন সম্মান করতে চাচ্ছি না। আমার আজকে একটা বড় রকমের ভালো শিক্ষা হইল। আমার গ্রামের থেকে একটা বাচ্চা, ছোট্ট 4 মাস হবে, হার্টের প্রবলেম, সে কোনো রকমে এক বড় ডাক্তারকে রেফার করছে, দেখাইতে পারতেছে না, 3 দিন দূর করছে, ও বুঝে নাই। কিন্তু তারপরে আসা একজন ঠিকই তার সিএরে কেমনি ম্যানেজ করে যেভাবে হোক করে দেখাই ফেলছে, তার প্রফেশন হয়েছে। আমি নিজে গেলাম আজকে, ওই যে ওরে বললো যে ঠিক আছে, আমি কালকে কথা বললাম, কথা বলার পরে আমাকে বললো যে আপনার কার্ডটা পাঠান। আর আমি তো নিজে কথা বলছি, ওর না কার্ড লাগবে, ওই কাগজে লিখে দিছি আমার পরিচয়, এটা চলবে না। দেখলাম যে কার্ডটা বড় জিনিস, মানুষ বড় না, আমি আচ্ছা আমি নিয়ে আসবো। আজকে উনি ওই প্রফেসর, আজকে তার দেখার ডেট না, কিন্তু আমি বসে রইলাম 8:30 থেকে বসে রইলাম। সিএ সাহেব বললো যে আসলে একটু চান্সে দেখা দেবো। আমি ভাবলাম যে আমি যদি প্রফেসর সাহেবের সালাম দিয়ে পরিচয় দিয়ে বলি তাহলে বোধহয় ওরটা একটু ভালো হবে। তা আমি সালাম দিয়ে বললাম যে আমি 8:30 থেকে অপেক্ষা করতেছি আপনার জন্য, এই অবস্থা। উনি প্রথমে আমার জবাব দিল, আমি কি আপনাকে আসতে বলছি? আপনার কি অ্যাপয়েন্টমেন্ট আছে? এখানে যে লেখা আছে আজকে দেখি না, দেখেন নাই? আমি সব দেখেছি, কিন্তু অবস্থার কারণে আপনার সিএ সাহেব বলছিল যদি পারে আপনাকে বলে একটু দেখাবে, হবে না। এটা ওনার সাথে বললাম কেন, ওখানে আর 3-4 লোক, আল্লাহ বাসায় কোনো রকম সরিয়ে এসছে, মনে যেন আমাকে মারবে, প্রফেসরের সাথে কথা বললাম কেন। এই যদি অ্যাটিটিউড এসে যায় প্রত্যেকটার মধ্যে, নিজের থেকে আরেকজনকে সহানুভূতিশীল থাকবে না। ওই আমার সেই ডেপুটি সেক্রেটারির কথা, মানবিক রাজনৈতিক নেতৃত্ব না হইলে, সব জায়গায় মানবিক না হইলে, 3টা জিনিস যদি না হয়, রাষ্ট্রযন্ত্র শক্ত না হইলে, সামাজিক প্রতিবন্ধকতা না থাকলে, মতিউরের বউ গাড়িতে উপজেলা আসলো, আশেপাশে কত লোক আছে, কেউ একজন বলছে যে আপনার বিরুদ্ধে এরকম কথা উঠতেছে, কারা তারা? তো আপনার এখন যারা ক্ষমতায় আছে তারা যদি তাদের লোকজনকে প্রটেক্ট করে, কোথার থেকে এসে পাপুল যদি এমপি হয়ে যায়, তার বউও যদি হইতে পারে, যার বিরুদ্ধে বলবেন যে 111 পছন্দ কিনা, তারাও যদি আবার ক্ষমতায় আসতে পারে, এমপি হইতে পারে, সবগুলো যদি পোষেন তাহলে হবে না। রাজনীতি ঠিক রাজনীতিকদের কাছে থাকতে হবে, ফোর খাওয়া তাদের মধ্যে, অন্য কাউকে আনা যাবে না। আমলা কামলা ব্যবসায়ী কিছু না, ব্যবসায়ী ব্যবসার জায়গায় থাকে, তাকে রাষ্ট্রীয় সহায়তা দিবেন। আমলাকে ঠিক গাড় ধরে কাজ করাই নেবেন, তাহলে আপনি সুশাসন প্রতিষ্ঠা করতে পারলে এটা সুরা হবে, না হইলে হবে না। না হলে মাঝে মাঝে ওই আমি একটা শব্দ ব্যবহার করছিলাম, একটু বেসকি দিবেন, মাঝে মাঝে একটু বেসকি দিয়ে কাজ হবে না, বুঝলে 2-একটা দেখাইলেন, আস্তে এক ইস্যুর থেকে এক ইস্যু থেমে যাবে। এখন এক সময় এক ইস্যু আছে না, প্রথম একটাতে আসে, তারপরে আজিজ, বেনজির, মতিউর একটা হইয়াল্লা হইলো, এখন ছট করে একটু ডাইভার্ট হয়ে যাচ্ছে না আবার, এখন কোটা আন্দোলন নিয়ে শুরু হইলো আরেকটা, আর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আরেকটা, সুইচ ওভার হয়ে যাবে। কন্টিনিউটির জন্য রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছার কোনো বিকল্প থাকবে না, এটা সুইচ ওভার হতে পারবে না। ফজলুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আজ আলোচনা শেষ করতে চাই। খন্দকার রুহুল আমিন, সিআইপি, হাফেজ হারুন এবং মোহাম্মদ শফিকুল ইসলাম ভরসা, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, নিটল টাটা এসটিভি সংলাপ পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন।